বিলিকা দুর্সা। বিলিকা দুর্সার সাথে আমার প্রথম পরিচয় ঘটেছিল আমাদের বীরভূম অঞ্চলে। কাকুর মুখ চোখ পুরো ফ্যাকাশে লাগছে। মানসুরদা বলছে কি হয়েছে? বলছে ওইদিকে গাছের তলায় দেখ, কেউ একটা না পড়ে আছে। একটা ঘরল একসাথে 1 লক্ষ মানুষ শেষ করতে পারে, মানে এক টাইমে জাস্ট শেষ। এই ঠক বাঁধো, বৈঠক বাঁধো, বাঁধো আপন কায়া, 3 পণ পৃথিবী বাঁধো রামচন্দ্রের দয়ায়। এটা হচ্ছে তোমার দেহবন্ধন মন্ত্র। এটাকে 3 বার। এই অষ্টদন্তটা কিরকম? অষ্টদন্ত কেউ বলে অষ্টদন্ত, কেউ বলে অষ্টদন্তা। কিছু বিজ্ঞ তান্ত্রিক বা যারা এরকম এইসব বিষয়পত্র নিয়ে জানে, তারা না অষ্টদন্তর যে ওর ওপর কোপ পড়েছে দেখলে বুঝতে পারবে কিরকম। ভাবলে অদ্ভুত লাগে যে গাছ পুড়িয়ে ওরকমভাবে লোককে, মানে ওরকম গাছ ফাছ মেরে ফেলতো, সে নিজে মারা গেছে বাঁচতো। তন্ত্রের একটা বিদ্যা কাকচরিত। কাকচরিত হচ্ছে আজকের পডকাস্টে আমরা নতুন এন্টিটির বিষয়ে জানতে পারবো, যেমন বিলিকা দুর্সা, ঘরল্য, এছাড়াও আরও অনেকগুলো এন্টিটি। আশা করছি এই এন্টিটির বিষয়গুলো আপনাদের কাছে একদম নতুন লাগবে। তার সাথে বোলপুরে ঘটা একটি ভৌতিক ঘটনাও আছে। আজকের পডকাস্টে এই সমস্ত কিছু আমাদের সাথে আলোচনা করেছে ডিচ্যাক্স, অর্থাৎ দ্বীপ। ডিচ্যাক্সকে আপনারা অলরেডি আমাদের আরেকটি চ্যানেল হরর মাইন্ডস বাই শান্তদ্বীপে দেখেছেন। আজকে ওর ইউটিএসে ডেবিউ। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক, ডিচ্যাক্স অন ইউটিএস। ডিচ্যাক্স, ইউটিএসে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমবার তোমার ইউটিএসে পডকাস্ট। এর আগে তুমি হরর মাইন্ডসে এসছিলে, আর প্রথমবার যখন তুমি জুজুক্ষুরার কথা বলেছিলে তো তখন আমার বেশ ইন্টারেস্ট লেগেছিলো। ওর জন্য আমি বললাম যে যেহেতু আমরা হরর মাইন্ডসে শুধু ঘটনা বলি, তো ইউটিএসে বিভিন্ন এন্টিটির কথা বলা যেতেই পারে। হ্যাঁ, আর সেটা বলিও, মানে হরর মাইন্ডসে তো ওই নিয়ে আলোচনা হয় না, ওর জন্যই আজকে আমি বিভিন্ন এন্টিটির কথা তোমায় বলবো, কয়েকটা নাম বলবো, তুমি সেই এন্টিটিগুলোর ডেসক্রিপশানগুলো বলো। আশা করছি দর্শকের কাছে এই বিষয়গুলো নতুনত্ব লাগবে, কারণ এই এন্টিটিগুলো হয়তো অনেকেই কম শুনেছে বা শুনে থাকতেও পারে। প্রথমেই আসি বিলিকা দুর্সা। এই এন্টিটিটা মানে তাদের কাজ বা তারা কি করে সেটা যদি বলো। কি এখনও বুক করেননি? কোথায় যাচ্ছি এটাও জানেন না? এই তো মে মাসের 15 থেকে 19 আমরা যাচ্ছি ঋষভ এবং কাফেরগাঁওতে। ওখানে গিয়ে পাহাড়ে বসে আমরা শুনবো ভৌতিক পডকাস্ট, তাও আবার দেবদীপদা এবং অরিত্রর মুখ থেকে। সাথে থাকছি আমি এবং আমার পুরো টিম। আশা করছি অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আবারও আমি এই ভিডিওটা করছি। অলরেডি ভালো রেসপন্স আমরা পেয়েছি, কিন্তু সমস্যা যেটা সেটা হলো আমাদের কিন্তু লিমিটেড সিট, লিমিটেড অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে হাফেরও বেশি অলরেডি বুকিং হয়ে গেছে। আর মাত্র কয়েকজনকে আমরা নিতে পারবো। তাই যারা ভাবছেন যে ঠিক আছে মে মাসের তো 15 তারিখ, এখন তো সবে শুরু, আমরা পরে বুকিং করব, সেটা ভাবলে হয়তো আপনারা এই ট্রিপটা মিস করবেন। আরেকবার বলে দিই, 15 তারিখ স্প্ল্যানেড থেকে আমরা বাসে উঠছি, 16, 17, 18 আমরা কাটাচ্ছি পাহাড়ে, এবং 19 তারিখ আবারও ফিরে আসছি স্প্ল্যানেডে। এই হচ্ছে টোটাল ট্রিপ। ওখানে থাকা, খাওয়া, যাতায়াত সব কিছুর জন্য একটাই প্যাকেজ করা হয়েছে। নিচে নাম্বার আছে, আপনারা এই নাম্বারে কল করে অবশ্যই জেনে নিন এবং বুক করে নিন। এখনই বুক করুন, নয় কিন্তু মিস করবেন। আর মাত্র কয়েকটা সিট আছে। ওখানে গিয়ে দারুণ মজা হবে, আপনাদের সবার সাথে কথা হবে, দারুণ আড্ডা হবে, আর সাথে ভৌতিক পডকাস্ট তো হবেই। সো তাড়াতাড়ি বুকিংটা করুন, আমি অপেক্ষা করছি। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। বিলিকা দুর্সা হচ্ছে একটা এন্টিটি নয়, কিন্তু আবার পৃথকও নয়। বিলিকা দুর্সা অ্যাকচুয়ালি ভাই বোন। বিলিকা হচ্ছে বোন আর দুর্সা হচ্ছে ভাই। এদের বয়স বেশি নয় এবং উচ্চতাও বেশি নয়। এরা একটা মানুষের হাঁটু সমান উচ্চতা হতে পারে, এবং সেই মানুষের যদি খুব বেটে মানুষ হয় তার হাঁটুর থেকে হয়তো একটু উচ্চতা বেশি হতে পারে, খুব বেশি হলে এরকম উচ্চতা হয়। আর এরা প্রধানত গাছে বাস করে। আচ্ছা,
তো এই বিলিকা দুঃসার সাথে আমার প্রথম পরিচয় ঘটেছিল আমাদের বীরভূম অঞ্চলে। আচ্ছা ঠিক আছে, কারণ তুমি যদি কখনো বর্ধমানের ঘুষকড়া বলে একটা জায়গা আছে, আচ্ছা ঘুষকড়া থেকে বোলপুরের দিকে যাও, মানে বীরভূমের দিকে যাও, যদি বাই রোড যাও তুমি না এরকম দেখতে পারবে রাস্তার পাশে না প্রচুর গ্রাম আছে, অনেক ছোট ছোট গ্রাম, আর গ্রামগুলোর নামগুলোও বড় অদ্ভুত। কাঠপোল, পুলিকাঠা, তারপরে পচাডোবা, ডোবাপাড়া, আরে নানান রকম আর কি গ্রাম আছে। এবং এইখানে যে শুধু গ্রাম তা নয়, এবং এই গ্রামগুলো হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামের মতো। সেখানে এখনও এরকম বেশ কিছু গ্রাম আছে যে গ্রামগুলোতে সন্ধে হয়ে গেলে আর বাতি জ্বলে না, মানে ইলেকট্রিসিটি নেই। আর হয়তো রাস্তার পাশে পাশে, হয়তো ওই মেন সড়কের আশেপাশে যে গ্রামগুলো আছে তাদের মধ্যে ধরো একটা হচ্ছে লাকুড়িয়া বা দাউরডাঙ্গা। এই গ্রামগুলোর ক্ষেত্রে অনেকে দেখা যায় মানে সন্ধ্যের দিকে হয়তো ইলেকট্রিসিটি আছে ঘন্টা দুয়েকের জন্য, আর ঘন্টা দুয়েকের জন্য সেরকম ইলেকট্রিসিটি আছে যে পুরো বাড়িতে হয়তো দুটো ছোট ছোট বাল্ব জ্বলছে, আবার নিভে যাবে। তো ওইখানের একটা গ্রামের কথা আমি বলছি, ওইখানকার। আর ওইখানে যেহেতু বীরভূম বর্ধমান অঞ্চল না, বীরভূম বর্ধমানের সাথে না আমাদের দুটো জিনিস পাওয়া যায় বাংলার, একটা হচ্ছে তন্ত্র আর একটা হচ্ছে বাউল। ওখানে প্রচুর বাউল আছে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে এরকমই আর কি, বোলপুরেই বেড়াতে গিয়েছিলাম বন্ধুরা মিলে। তো আমরা গেছিলাম হচ্ছে আমাদের কলকাতারই একটা দাদার সাথে, সে খুব বাউল গানপত্র করে, আর আমিও মানে গান বাজনার সাথে তো অনেক দিন যুক্ত, সাথে সাথে আমার বাউল গানের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা আছে, এবং আমি অনেক বাউল ইনস্ট্রুমেন্টও বাজাই। যাই হোক, তো ওই দাদার সাথে আমাদের বোলপুরে গেছিলাম, এবং ওই দাদাই আমাদের বোলপুরে একটা আরেকজন বাউল দাদার সাথে দেখা করিয়েছিল। তার নাম হচ্ছে মনসুরদা। ঠিক আছে, তো মনসুরদা বলেছিল যে এখানে তো হলো, আমরা ওর সাথে দেখা হয়েছিল হচ্ছে আমাদের ইয়েতে, কি জানো সোনাঝুরির নাম শুনেছো বোলপুরে? সোনাঝুরির ওখানে একটা মেলাটা বসে, ওইখানে হাটটার সময় দেখা হয়েছিল। তো বললো তোমরা তো এখানে বেশ কয়েকদিন আছোই, আর তোমরা তো সে ফিরেই যাচ্ছ, তো তোমরা গাড়ি নিয়ে এসছো যখন, তোমরা ঘুষকড়ার দিকে ফেরার সময় আমাদের গ্রাম পড়বে, তো একটা রাত কাটিয়ে যাও আমাদের এখানে। তাহলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর আমরা যারা সব গেছিলাম সবাই মিউজিক করি তখন আর কি। তো ওদের ওখানে গেছি, এবার বললো ওখানে আমরা অনেক ওই সন্ধ্যের দিকে অনেক বাউল টাউলরা আসে, খুব আড্ডা সাড্ডা হয়, তো চলো বেশ মজা হবে। আর সেই সময়টা না একটু শীত শীত টাইপের, মানে শীত মানে হেভি কিছু শীত নয়, শীত মানে হেভি কিছু শীত না, হালকা পাতলা শীত রয়েছে আর কি। তো ওই ওখানে আমরা 5-7 জন এরকম আর কি বসেছি, এরকম মাঝখানে এরকম চেয়ার পেতেই বসেছি সবাই মিলে। আর ওরা গান গাইছে, মনসুরদারা গান গাইছে। মনসুরদা ছিল, মনসুরদার আরেকজন দাদার ছেলে সম্ভবত, শাকিল নাকি বেশ নাম ওর, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না দাদার নাম। তো ওরা গান গাইছে, এবং অদ্ভুত একটা বিষয় আমার এত ভালো লেগেছে, মনসুরদা, যে মনসুর নামটা শুনে তো বুঝতেই পারছে যে সে মুসলমান আর কি, মনসুরদা গাইছে মা কালীর গান, জানো? আচ্ছা। আর এত ভালো ওই গানটা আমার হয়তো আগে ওই সুরে গান শুনেছি, কিন্তু ওই প্রথম কথাগুলো না মনসুরদার কাছ থেকে আমি শুনেছি। আমি তোমাকে যদি দুটো লাইন বলি তোমারও ভালো লাগবে শুনলে। কালো রূপ অনেক কাছে, এ বড় আশ্চর্য কালো, ও তারে হৃদ মাঝারে রাখলে পরে, হৃদয় পদ্ম করে আলো, মায়ের ভাব কি ভেবে পরাণ গেল। এত সুন্দর, এটা আমি এত ভালোভাবেও গাইতে পারছি না যতটা মনসুরদাই একতারা বাজিয়ে বাজিয়ে গাইছে। তো ওরা না মানে যখন থেকে আড্ডায় বসবে তখন থেকেই বলছে আরেকজন আসবে, সে খুব ভালো গায়। তো আমরা ওয়েট করছি যে সারা রাত থাকবো ওইখানে, এরকম একটা বিষয়। তো সে আসছে না আর কি, অনেকটা সময় হয়ে গিয়েছে, আসছে না, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছে। তো ওকে ফোনেও আর কি ট্রাই যে করবে, মানে এদের কাছে ফোন রয়েছে, যে মানুষটা আসবে তার কাছে ফোন টোন নেই, সে পুরোপুরি গ্রাম্য আর কি। সে দিনের বেলা চাষ করে, আর রাত্রেবেলা মাঠ থেকে ফিরে এসে গান গায়,
গান গায়, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এটা হচ্ছে তার জীবনশৈলী। তো খানিকক্ষণ পরে, খানিকক্ষণ প্রায় 3-4 ঘন্টা পরে, ঠিক আছে, মানসুরদা বলছে, আমাদের একটু আড্ডাটা তখন মোটামুটি একটু থেমেছে আর কি, বলছে চলো একটু হেঁটে আসি, রাতের বেলাটা ঘুরে আসি, এসে টেসে তারপরে খেয়ে দে, তারপরে তোমরা গেলে চলে যাবে বা শুলে এখানে শোবে। আর হালকা হালকা শীত আছে, হেভি কিছু শীত নয়। আমরা প্ল্যান করছি সবাই চাটাই পেতে ওদের ওই উঠানটাতেই শোবো, পুরো ফুল মুন নাইট, এত ভালো লাগছে। তো আমরা এরকম হাঁটতে বেরিয়েছি, হঠাৎ করে গ্রামের রাস্তাতে দুপাশে ধান ক্ষেত, এরকম হাঁটতে বেরিয়েছি, ফোনের টর্চ আছে আমাদের হাতে, ফ্ল্যাশ ট্যাশ জ্বলছে। হঠাৎ করে একজন না ওই দিক থেকে দৌড়ে আসছে আর কি, ওই অপাশ থেকে। এবার আনছি এই কে একটা দৌড়ে আসছে গো, এরকম একটা ব্যাপার। এবার আমরা বন্ধু বান্ধবদের মধ্যেই আর কি ঠাট্টা করছি, ওই পটি পেয়েছে হেভি জোর, ঠিক আছে, সেই জন্য দৌড়ে আসছে, এরকম একটা ব্যাপার। তবে অনেকটা কাছাকাছি আসতে না মানসুরদা বললো মনে হচ্ছে চেনা চেনা লোক, জানিস তো। তো এসে দেখলাম যে হ্যাঁ মানসুরদা চেনা কোনো একজন কাকা টাকা এরকম। তো মানসুরদা বললো মনে হচ্ছে না চেনা চেনা লাগছে, ঠিক আছে, সামনাসামনি আসতে একটা অবয়বটা বোঝা যাচ্ছে। তো কাছাকাছি আসতে বুঝলাম যে হ্যাঁ মানসুরদা চেনাই কোনো একজন চাচা বা কাকু এরকম কেউ একটা হবে। কাকুর মুখ চোখ পুরো ফ্যাকাশে লাগছে। মানসুরদা বলছে কি হয়েছে? বলছে ওইদিকে গাছের তলায় দেখ, কেউ একটা না পড়ে আছে, মনে হয় সাপে কেটেছে। আর ওদের তো পুরো কি বলবো, চাষ জমি তো, অনেক কেউটে সাপ ফাপ এইসব জিনিসপত্র থাকে। এবার তখন অতটাও শীত নেই যে সাপ লুকিয়ে থাকবে গর্তে বা কিছু। তো বলছে চলো তো দেখি। গেছি এবার আমরা সবাই মিলে, গিয়ে কি দেখছি যেই দাদাটার আসার কথা ছিল সেই পড়ে আছে, মানসুরদার ওই যে চেনা দাদাটার কথা বলছিল সেই পড়ে আছে। এবার বলছি ওকে সাপে কেটেছে, ওকে তাড়াতাড়ি করে তুলে, এবার গ্রামের ব্যাপারটা কি জানো তো, ওদের অদ্ভুত একটা দৃঢ় বিশ্বাস, ওরা না সাপে কাটলে হঠাৎ করে যে ডক্টরের কাছে নিয়ে যাবে ওরকম বিষয়বস্তু নেই। ওরা না ওই বৈদ্য টৈদ্য এরকম কাউকে একটা ডাকে, সাপের ওঝা টোঝা বা এরকম ওঝা টোঝাদের ডাকে। তো সেরকম একজনকে ডেকে এনেছে, ওদের মনসুরদার বাড়িতে কিন্তু চলে গেছে। এবং আমরা যখন ওখানে গেছি ততক্ষণ মনসুরদার বাড়িতে ফোন করে বোধহয় দাদা কাউকে একটা বলেছে একটা ভ্যান নিয়ে আসতে, ওই যে হাতে টানা ভ্যান যেগুলো, ওই ভ্যানে করে আর কি ওকে নিয়ে গেছে ওর বাড়িতে, মনসুরদার বাড়িতে। এবার ওঝাকেও ডেকেছে, সাপের ওঝা দেখে বলছে একে কিন্তু সাপে কাটেনি। বলছে তাহলে কি হয়েছে? এইবার দেখো, যে সাপের ওঝা, যে গ্রাম্য, সে যে শুধু সাপ সম্বন্ধেই জানবে এমন তো কথা নয়, সে আরও অন্যান্য জিনিসপত্র সম্বন্ধে জানে। ওই লোকটার কথাটা আমার এখনো মনে আছে, বলছে বিলিকে দুষ্যের ফাঁদে পড়েছে। বিলিকে দুষ্যে কথাটা বিলিকা দুষ্যা, কিন্তু ওদের আঞ্চলিক ভাষা ওরকমভাবে বলছে, যেমন মেয়েকে বলে মেয়ে, ছেলেকে বলে ছেলে পিলে, ওরকম হচ্ছে বিলিকে দুষ্যের পাল্লায় পড়েছে। যে লোকটা যে মারা গেছে, যে ওরকম ভাবে পড়েছিল, তার এইখানটাতে একটা ফুটো, গলার এখানটাতে, ঠিক তার অপোজিটে এই ঘাড়ের পেছনে ওরকম একটা সেম ফুটো, ধরো তোমার এই কোড়ে আঙ্গুলটা ঢুকে যাবে ফুটো দিয়ে, ওইখানে একটা ফুটো, এইখানে একটা ফুটো, এর ঠিক সোজাসুজি পিছনে পিঠে একটা ফুটো, ঠিক আছে, আর নাভির তলায় একটা ফুটো, তার সোজাসুজি পেছনে কোমরের কাছে একটা ফুটো। এইবার আসি বিলিকা দুষ্যা কি সেটাতে একটু ছোট করে বলে দিই। বিলিকা দুষ্যা হচ্ছে গাছে থাকে, ঠিক আছে, আর ওরা টার্গেট করে হচ্ছে ধরো কোনো পথিক নির্জন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, বা অনেক সময় আগেকার সময় না এরকম রাতের বেলা অনেকে গাছের তলায় শুয়ে বিশ্রাম নিত, ওদেরকে টার্গেট করে ওরকম। বা কেউ ধরো গাছের তলায় একটু বসে একটু রেস্ট নিচ্ছে বা কিছু, বা কেউ একটু ঝিমিয়ে গেছে, বা কেউ একা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তাদেরকে ওরা টার্গেট করে। ওদের টার্গেটটা কীরকম, ধরো কেউ হেঁটে আসছে, ওদের নিজেদের কাছে এমন একটা পাওয়ার আছে, যেই পাওয়ার দিয়ে না তোমাকে খানিকক্ষণের জন্য সম্মোহিত করে দিতে পারে ওরা। ধরো আমি হেঁটে আসার কথা বলছি না, কেউ ধরো শুয়ে রয়েছে, ধরো কেউ গাছের তলায় শুয়ে রয়েছে, ওরা গাছ থেকে নেমে আসবে, এসে তোমার নাকের কাছে এমন কিছু শোকাবে, কিংবা ওদের গায়ের গন্ধটাই এরকম যেটা শুকলে তুমি আর কি সেন্সলেস টাইপের হয়ে যাবে। তারপরে তুমি ওরকম ঘুমন্ত অবস্থায় ওরা নিজেদের পাওয়ার দিয়ে তোমাকে এরকম সোজা দাঁড় করাবে, তুমি ঘুমোচ্ছ কিন্তু তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে,
একদম সোজা। আর বিলিকা সামনের দিকে এখানে দাঁত বসিয়ে রক্ত চুষবে, ঠিক তার পেছন দিকে সেম সোজাসুজি সরল রেখায় দুঃসা নিজের দাঁত ফুটিয়ে রক্ত চুষবে। তুমি যদি একটা ঝাঁটা কাঠি বা কোনো কাঠি নিয়ে এইখান দিয়ে এরকম ঢোকাও, একদম সরাসরি এই জায়গাটা দিয়ে বেরোবে, এতটা ফাঁকা হয়ে যায়, মাঝখানটা পুরো হোল করে দেয় ওরা। এরকম এরকম করে 3টে জায়গায় রক্ত চুষে ওরা খাবে, এবং রক্তটা চুষে যে খাবে শরীরে আর রক্ত থাকবে না। তুমি যদি তখন তারপরে নিজের হাত কাটো, রক্ত বেরোবে না, আচ্ছা, রক্ত বেরোবে না আর। বললো এ বিলিকে দুষ্যের পাল্লায় পড়েছিল। তো বলছে ওকে চেষ্টা করো না, দেখো যদি কোনো ওষুধপত্র দিয়ে। বলছে ওর প্রাণ নেই আর, মানে ওর নাড়ি পাচ্ছে না, এরকম ভাবে বলছে। এবার মনসুরদার মানে মুখ চোখ একদম ছোট হয়ে গেছে। মানে যেই মানুষটাকে আমি দেখলাম যে খানিকক্ষণ আগে এত আনন্দ করে খমক বাজাচ্ছে, গান গাইছে, একতারা বাজাচ্ছে, সে মানুষটা না মানে ডিমের ট্রে যেরকম ফ্যাকাশে টাইপের দেখতে লাগে না, মনসুরদার মুখটা ওরকম দেখতে লাগছে। একদম বড় বড় চুল, তো মুখটা চুপসে, এমনি একটু রোগা টাইপের, এইরকম চুপসে গেছে মুখটা। তো বললো কি করা যাবে, বললো এবার ওর বাড়িতে করতে। তো আমাদেরকেও মেনলি বললো তোরা কিন্তু আর এখানে থাকিস না, আমরা গ্রামের লোকজন, আমরা বুঝে সুঝে, এবার তোরা রাত্রেবেলা হয়তো থাকবি, কেউ টয়লেটে যাবি, এদিকে ওদিক কি করবি না করবি, তোদের গাড়ি আছে, তোরা এখান থেকে বেরিয়ে যা। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসি, এবং সারা রাত আমরা একটা আত্মীয়র বাড়িতেই গেছিলাম, আমাদের একটা পুরো ফাঁকা বাড়ি দিয়ে দিয়েছিল, তো তোরা এখানে থাক, 5-7 জন আছিস। তো আমরা সারা রাত ধরে এইটাই ডিসকাস করে গেছি যে এই সব জিনিসপত্রগুলো এই গ্রামগুলোতে হয়। ইভেন ঘুষ করাতে রটন্তী কালী মায়ের একটা মন্দির আছে, ওখানে আমি সন্ধেবেলাতে গেছি। মানে তুমি এত ব্যাপারটা, একদম সুন্দর দালান কোঠাওয়ালা মন্দির, তার পাশেই মরা পোড়ানোর জায়গা, আর মরা পোড়ানোর জায়গাটা কিন্তু পুরো কাঠের। আমরা যখন গেছি ওখান দিয়ে 3-4টে শুয়োর ঘুরে বেড়াচ্ছে, আর শ্মশানের ওই একদম গা লাগোয়া হচ্ছে আর চওড়া খাল, মানে ওখানে জিনিসপত্রগুলো ফেলা হয় বা নির্গত করা হয় ওরকম জিনিসপত্র। এবং মায়ের মন্দিরের ঠিক মায়ের বিগ্রহের সোজাসুজি, চোখের সোজাসুজি জমিতে একটা বড় হাড়ি কাঠ। তো ওইখানে জিনিসপত্রগুলো এখন আছে। ওখানে একটা বট গাছ দেখেছি শান্তদ্বীপ, মানে বট গাছটা এতটাই উঁচু এবং ঘন, কোনো সময় না মনে হয় বট গাছটার গোড়ায় একটা বাড়ি ছিল, ছোট ঘর টাইপের ছিল। বট গাছটা বাড়তে 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 ওই ঘরটা সমেত নিয়ে উঠে গেছে। বট গাছের পেটের কাছে একটা ঘরের দেওয়াল দেখতে পাচ্ছেন, ভাঙাচোরা, কিন্তু জায়গাটায় গেলে তুমি এখনো একটা অন্যরকম এনার্জি ফিল করবে, যে ভাই গাটা ভারী ভারী লাগছে। মানে এই এনার্জির সাথে আমার এনার্জি আমি ম্যাচ করাতে পারছি না। আর ওই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে লাকুড়িয়া পথটা, লাকুড়িয়ার ওখানেও অনেক ঘটনা আছে, সেটা পরের আওয়ারেতে ডিসকাস করবো না হয়। তো বিলিকা দুঃসা হচ্ছে এরকম একটা বিষয়। বিলিকা হচ্ছে মেয়ে একটা এন্টিটি, আর দুঃসা হচ্ছে একটা ছেলে। ওরা দুজনই ভাই বোন, বাচ্চা, কিন্তু ওরা রক্ত পিপাসু। এবং অনেকের হয়তো এরকম ধারণা হয় যে মানুষ কিভাবে মরলে এরকম পিশাচ হয়, এটা অধরা। এরা আসলে কখনো মানুষ ছিলই না, এরা একেবারেই পিশাচ, একটা এন্টিটি, একেবারেই একটা অন্য এন্টিটি এরা। এই হচ্ছে বিলিকা দুঃসার একটা মোটামুটি বর্ণনা। আচ্ছা, এবার আর একটা এন্টিটির বিষয় আসি, ঘরল্য, তাই তো? ঘরল্য, হ্যাঁ। তো ঘরল্যর বিষয়টা, ঘরল্য কিরকম বলো তো, মানে কি বলবো, মানে হচ্ছে ঘরল্য হচ্ছে সোতা হুয়া শের, ঠিক আছে? ওকে তুমি যদি না খোঁচাও ও তোমায় কিছু করবে না। ঘরল্যকে অ্যাকচুয়ালি নিয়োগ করা হয়, ঘরল্যকে তৈরি করা হয় কিরমভাবে, এরকম আগেকার সময় খুব হতো, ধরো কোনো বড় তান্ত্রিক বা অনেক রাজ পরিবারের আন্ডারে অনেক বড় বড় তান্ত্রিকরা থাকতো। ধরো রাজা, তার অনেক ধনসম্পত্তি আছে যেটা গুপ্তধন টাইপের, ওটাকে প্রোটেক্ট করবে। কিংবা কোনো বড় তান্ত্রিক, সেখানে ও একটা পঞ্চমুণ্ডির আসন বানিয়েছে যেখানে আর কেউ এন্ট্রি করাটা ঠিক হবে না, তো ও না একটা এরকম সীমা তৈরি করে দিত। সেই সীমাটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা অবধি হতে পারে, ধরো সেটা 4 কিলোমিটার সীমাও হতে পারে, আবার 10 পা সীমাও হতে পারে। ধরো ওই 4 কিলোমিটার সীমা তৈরি করে, একটা বৃত্ত একটা বা সীমা ওরমভাবে তৈরি করে ওটার ভেতরে ঘরল্যকে আর কি প্রতিস্থাপন করা হলো। এইবার ওই সীমার ভেতরে যে ঢুকবে, ঘরল্য তাকে শেষ করে দেবে। একসাথে যদি 1000 লোকও ঢোকে, শেষ করে দেবে।
একটা ঘ্রডল্য একসাথে 1,00,000 মানুষকে শেষ করতে পারে, মানে এক টাইমে, এতটা পাওয়ারফুল ঘ্রডল্যর। তোমায় যদি দেখুন এরা তো একটু বিদেহী টাইপের, তবে ঘ্রডল্যকে যখন প্রতিস্থাপন করা হয় তার না একটা যন্ত্র তৈরি করার সময় একটা দেহ টাইপের তৈরি করা হয়। গরগেল দেখেছো? কুমিরের মতন দেখতে হয়। ধরো ওই গরগেলই ধরো 3 গুণ সাইজ একটা, ওর সারা দেহ জুড়ে কাটা, ওর পিঠেও এরকম মোটা মোটা কাটা, ওর হাতেও বড় বড় হাতেও নখ, আর ওর প্রচণ্ড পৈশাচিক পাওয়ার। ওর চলাফেরা কেউ বুঝতেই পারে না, তুমি দাঁড়িয়ে আছো তোমার পেছন দিয়ে যদি ও হেঁটেও যায় বুঝতে পারবে না, কারণ ও তো বিদেহী, ওকে কেউ দেখতে পাবে না। কিন্তু ধরো 1,00,000 লোক ওই সীমার মধ্যে বা ওই বৃত্তের মধ্যে ঢুকে গেছে, জাস্ট শেষ। এবার ও কিন্তু শেষ করার অনেক ধরন আছে ওর। কোনো সময় পুরো রক্ত শূন্য করে দেবে শরীর। এবার একটা মানুষের মধ্যে সেকেন্ডের মধ্যে কারো শরীর রক্ত শূন্য হয়ে যায়, সে দাঁড়িয়ে থাকতে পারে? সে শেষ। কোনো সময় তার মানে কি বলবো, শরীরের ভেতরে হাড়গুলো সব শেষ, হাড় গলিয়ে দেবে, ওর প্রচুর পাওয়ার। কিন্তু ঘ্রডল্য ব্যাপারটা কি বলতো, ওর এরিয়াতে যদি কেউ না ঢোকে, ও কিন্তু কারুর বাড়িতে গিয়ে দরজা নক করে এই ভালো আছো আসো তোমাকে একটু মারতে এসেছি এরকম কিন্তু ও করবে না। ওর এলাকায় ঢুকলেই ও শেষ করবে, নয়তো নয়। এই হচ্ছে মোটামুটি ঘ্রডল্যর একটা বিষয়। তবে ঘ্রডল্য প্রয়োগ করা হতো আগেকার সময়, প্রয়োগ করা। এখন এই ক্ষমতাগুলো তো জানে না কেউ, ঠিক আছে? ঘ্রডল্য যে প্রয়োগ করবে সে মানে পূর্ণাভিষিক্ত, তাকে তান্ত্রিক হতে হবে। মানে এটা ওই প্রেত চালানের মতোই না, প্রেত চালানের থেকেও খতরনাক। প্রেত চালানটা কি হয়? প্রেত চালান কি বলতো, মানে ক্ষণস্থায়ী একটা কাজ, যে তোকে এই কাজটা দিলাম, তুই হয় একে মারবি, নয় এই জিনিসটা নিয়ে আসবি। ঘ্রডল্যকে যদি প্রতিস্থাপন করে সেই তান্ত্রিকও মরে যায়, আর ধরো সেই জায়গা থেকে ঘ্রডল্যকে আর কি করা হয়নি, মুক্ত করা হয়নি, সেটা 1,000 বছর হোক 1,00,000 বছর হোক, ঘ্রডল্য ওখানেই থাকবে। আর ওখানে যদি ওকেও কি এরকম কাজ দেওয়া হয় কোনো, যে ওর কাজ হচ্ছে শুধু ওই এরিয়াটাকে প্রোটেক্ট করা, ও হচ্ছে আমাদের পৈশাচিক বিএসএফ কাইন্ড অফ। না সেটা বলছি না, আমি ধরো বলছি যে প্রেত চালানের ক্ষেত্রে যেটা তুমি বললে, বা সাধারণত যেটা জানি যে একটা টাস্ক দেওয়া হয়, একে মেরে দিবি বা একে করবি। ধরো এই ঘ্রডল্যর ক্ষেত্রে কি এরকম হয় যে এই বাড়িটা আমি বাউন্ডারি করে দিলাম, যে কোনো শত্রুর বাড়ি বাউন্ডারি করে দিলাম যে এখানে এই মানুষটাকে মেরে দিবি? না না না, সেটা ওরকম না। না, তাহলে এটা কি তান্ত্রিকটাকে প্রোটেক্ট করে নাকি? ওই জায়গাটা, ওই ক্ষেত্রটাকে প্রোটেক্ট করে, হচ্ছে ক্ষেত্রপাল ওয়ান কাইন্ড অফ। মানে আমাদের ধরো যদি পজিটিভলি ক্ষেত্রপালকে আমরা ভৈরব ধরি, তো এ কিন্তু নেগেটিভের দিকে হচ্ছে ক্ষেত্রপালের কাজ করবে। মানে এ হচ্ছে তারই কথা শুনবে যে একে প্রতিস্থাপন করেছে, সে মারা গেলেও সে ওখানে থেকে যাবে যতদিন ওকে মুক্ত করবে। মুক্তটা কে করবে? অন্য কোনো তান্ত্রিক পারবে না, ওই যে করেছে সেই। এবার সে যদি মারা যায় ওখানে থেকে যাবে চিরকাল। তুমি আর কেউ ওকে করতে পারবে? কেউ করতে পারে না ওকে, এটাই হচ্ছে বিষয়। অনেক সময় কি করে বলতো, এই ঘ্রডল্য না, মানে এটা তো তান্ত্রিকেরা অনেক মানে বিজ্ঞ ছিল, ওরা না এরকম কি বলবো, ঘ্রডল্যর প্রাণ প্রতিষ্ঠা করে যেত। ধরো কোনো একটা গাছে, ঠিক আছে, ধরো কেউ কোনো সময় ভুল করে এই গাছটাকে কেটে দিল, কিন্তু ওই গাছটা থাকবে হচ্ছে ওই বৃত্তের বাইরে কোথাও একটা, একদম গোড়া থেকে উপড়ে দিল, আস্তে আস্তে ওই জায়গাটা থেকে প্রয়োগ কেটে যাবে। আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, তুমি হয়তো বুঝবে, দেখবে এরকম অনেক সময় আমরা নিউজ দেখতে পাই, হঠাৎ করে জঙ্গলের মধ্যে গিয়ে মানুষের আর ফিরে আসেনি, কেউ জানেও না কোথায় গেল, যারা সার্চ পার্টি ঢুকেছে তারাও গেছে, তারাও আর ফিরে আসেনি। তো এরকম জিনিসপত্র তো থাকতেই পারে, হয়তো সেখানে গেছে, সেখানে দেহও খুঁজে পাওয়া যাবে না তাদের আর। কিন্তু ও হচ্ছে কিরম বলতো, ওর শত্রু তারাই যারা ওই ক্ষেত্রের মধ্যে ঢুকবে, কিন্তু ওকে দিয়ে কেউ ওই শত্রুকে মারতে পাঠাবো বা ওরকম কিছু করতে পারবে না। এক্স্যাক্টলি। ধরো রাজার হয়ে তান্ত্রিক কাজ করেছে, ও কিন্তু তান্ত্রিককেই চিনবে। ওখানে যদি রাজাও ভুল করে ঢোকে, রাজাকেও মেরে ফেলবে। যখন রাজার সোনাদানার প্রয়োজন হবে, রাজা তখন ওই তান্ত্রিককে বলবে যে তুমি নিয়ে আসো। আচ্ছা, মানে নালে রাজাও পারবে না, কেউ পারবে না। যেমন কুকুর, যেমন তার কেবলমাত্র প্রভুকেই চেনে। অনেক সময় দেখবে বাড়ির কুকুর অন্যদের হঠাৎ করে রাত্রেবেলা ঢুকতে গেছে, চিনতে পারেনি, ওদেরই কামড়ে কুমড়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে সেরকম, ও ওর গায়ের গন্ধই চিনবে, ওর কথাই ওর চিনবে। এটা হচ্ছে ঘ্রডল্য, প্রচণ্ড সাংঘাতিক একটা বিষয়। ঘ্রডল্য তো গেল, এরপর আর একটা এন্টিটি আছে, সেটা হচ্ছে নরপক্কা। এই নরপক্কাটা কি?
নরপক্কাও সাংঘাতিক একটা জিনিস। নরপক্কা কি বলতো, নরপক্কা যখন মানুষকে ধরে মানুষের শরীরটাকে না পচিয়ে দেয়। আর ও শুধু মানে পুরুষ মানুষকেই ধরে, ও কিন্তু মহিলাদের ধরে না, নারীদের ধরে না, সেই জন্য ওর নাম নারী নয়। নরপক্কা কোথায় ওরকম থাকার ওর কোনো নির্দিষ্ট ওরকম কোনো জায়গা নেই, ঠিক আছে। প্রচণ্ড ঘৃণনা টাইপের একটা পিশাচের এন্টিটি ওটা, ঠিক আছে। অনেক সময় বলে দেখবে এরকম হাওয়া বাতাস লাগছে, এবার হাওয়া বাতাস না অনেক সময় হালকা হাওয়া বাতাস হয়, যেগুলো জল পোড়া তেল পোড়া এরকম জিনিসপত্র দিয়ে কাটিয়ে দেয়। এই হাওয়া বাতাসের মাধ্যমেও কিন্তু নরপক্কা ধরতে পারে। আচ্ছা। এবং নরপক্কা খানিকটা না নিশি রিলেটেড, ও কিন্তু রাত্রেবেলা এসে তোমাকে ডাকতেও পারে, তোমার প্রিয় মানুষের নাম ধরে ডাকছে, বা তোমার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান যেই কেউ ডাকছে, মানে ওরকম এরিয়াতে বা কিছু ওরকম এরিয়াতে ঢুকে গেলে ও তোমাকে ডাকবে, তুমি ওর কাছে আসবে, জাস্ট তুমি ওর সামনাসামনি দাঁড়াবে, ও এরকম তোমার মধ্যে এরকম প্রবেশ করে যাবে, এবং এই প্রবেশ করা মানে ওর ওই ছোঁয়াটা পাওয়া মানেই তুমি পচে যাবে, এবং তুমি পচে তোমার দেহটা পুরো পচে, মানে কিরকম বলো তো, পচে মানে সঙ্গে সঙ্গে যে পচে গলে যাচ্ছে সেটা না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে। আর ওই যে যতটুকু অংশ পচছে ওটা হচ্ছে ওর খাদ্য। আচ্ছা, ঠিক আছে, ওইটাকে ভক্ষণ করে 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 পুরো দেহটা যখন পচে শেষ হয়ে গেল, তুমিও কিন্তু একজন নরপক্কা হয়ে যাবে যাকে ধরবে। খানিকটা না জম্বি জিনিসপত্রের মতন এটার একটা ইয়ে আছে, কিন্তু নরপক্কাকে কিন্তু চালান করা যায়। যেহেতু পচিয়ে দিচ্ছে ব্যাপারটা। নরপক্কা কি বলতো, মানে খুবই নিম্ন শ্রেণীর কিন্তু পাওয়ারফুল। কিন্তু ধরো এখানে আবার একটা তান্ত্রিককে অনেক বুঝে সুঝে খেলতে হয়, মানে সঠিক সময় ধরো নরপক্কাকে বলা হলো শান্তদ্বীপ এই টাইমে না এই জায়গা দিয়ে যাবে, তখন তুই ওকে ধরবি। তান্ত্রিককে এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। ধরো বলে দিল শান্তদ্বীপ এখন বাড়িতে আছে, যা তুই গিয়ে ওকে ধর। ও যখন ধরো বাড়িতে প্রবেশ করছে, যখন ধরো কোনো মহিলা সামনাসামনি পড়ে গেল, মানে নরকেই ধরবে, আর যাকে টার্গেট করানো হচ্ছে তাকেই ধরবে। সামনাসামনি যদি অন্য কেউ পড়ে যায় তাহলেও কিন্তু ব্যাকফায়ার করে যাবে। তখন মানে কে, তান্ত্রিক একজন আচ্ছা, তান্ত্রিক এবং তান্ত্রিককেই ধরে। আচ্ছা, তো তান্ত্রিকদের ক্ষেত্রেও এটা রিস্কি, এবং সেই সব তান্ত্রিক বলছি না, এইসব এন্টিটিগুলোকে তারাই চালান করতে পারে যারা একটু পূর্ণাভিষিক্ত টাইপের হয়। মানে আমি এরকম অনেক জায়গায় ক্ষেত্রে দেখেছি, মানে যারা এগুলো চালান করছে তারা শুভ শক্তি নিয়ে অনেকটা পাওয়ারে নিয়ে বসে আছে আগে, যাতে এরা অ্যাটাক করলে কিছু না করতে পারে। এক্স্যাক্টলি। আর যখন এরা চালান করে না, তার আগে ওরা নিজেদের দেহবন্ধন করে, ঠিক আছে। এবং দেহবন্ধনের আমি একটা মন্ত্রও জানি, আমি একজনের কাছ থেকে শিখেছি। এটা সাবর মন্ত্র, যেমন হনুমান চল্লিশে যেমন সাবর মন্ত্র কিরকম বলো তো, একটু কবিতা টাইপের হবে, ছন্দের মতন, শুনলে মনে হবে যেন এতো কবিতা, কিন্তু কাজ করে। তো আমি এরকম একজনের কাছ থেকে একটা সাবর মন্ত্র শিখেছি দেহবন্ধনের। আচ্ছা, খুবই শুনলে মনে হবে যেন খুব ইয়ে টাইপের, যে কি বলবো, কবিতার মতন। এই ঠক বাঁধো বৈঠক বাঁধো আপন কায়া, 3 পণ পৃথিবী বাঁধো রামচন্দ্রের দয়ায়। এটা হচ্ছে তোমার দেহবন্ধন মন্ত্র। এটাকে 3 বার পাঠ করে বুকের কাছে ফু দিতে হয়, এতে তোমার দেহবন্ধন হয়ে যাবে। মানে কোনো পৈশাচিক জিনিসপত্র, মানে সেরকম ভারী কিছু হলে জানি না কতটা প্রোটেক্ট করতে পারবে, তবে এই যে ভয় লেগে যায় না হঠাৎ করে রাত বিরেতে, ওই ব্যাপারগুলো কেটে যায়। রাত্রেবেলা নিঃসন্দেহে টয়লেটে যেতে পারবে। খুব ইন্টারেস্টিং আজ এই এন্টিটির বিষয়ে যাচ্ছি। সাথে তুমি যেটা বলছো যে চালান কোনটায় হয় কোনটায় চালান হয় না, মানে নর্মালি, সেটাও বেশ ভালো লাগছে বিষয়টা। এরপর যে এন্টিটিটা আছে সেটা হচ্ছে অষ্টদন্ত। হ্যাঁ, এই অষ্টদন্তটা কিরকম? অষ্টদন্ত কেউ বলে অষ্টদন্ত, কেউ বলে অষ্টদন্তা, ঠিক আছে। তবে অষ্টদন্তটাই অ্যাকচুয়াল, আমি মোটামুটি যেখানে যেখানে পেয়েছি অষ্টদন্ত ব্যাপারটাই পেয়েছি। দেখো, অষ্টদন্ত এই নামটা শুনেই মনে হচ্ছে যে অষ্ট মানে 8, আর দন্ত মানে হচ্ছে দাঁতের একটা বিষয় আছে। তবে এই অষ্টদন্তটা শুনলে হয়তো অনেকেই মনে হবে যে ওপরে 4টে দাঁত নিচে 4টে দাঁত, সেটা নয়। ওর 4টেই দাঁত, কিন্তু প্রত্যেকটা দাঁতের সাথে না ডাবল দাঁত। আচ্ছা, ডাবল টাইপের দাঁত। আর এই অষ্টদন্ত কিরকম হয় জানো তো, মানে ওর দেহটা, মুখটা খানিকটা কুকুরের মতন হয়, মানে কুকুর আর ছাগল মেশালে একটা যেরকম মুখ হবে না, সেরকম টাইপের মুখ হয়। আর পেছনের
মানে কি বলবো, মানে পিঠের কাছ থেকে যে ওর বাকি দেহটা খানিকটা কুমিরের মতন হতে পারে, যদি এ করে বোঝাও। মানে ও কিন্তু হেভি স্পিডে গমন করতে পারে না, ঠিক আছে? ওর সামনের পা দুটো চায় যে দৌড়ে যাব, কিন্তু ওর পেছনের পা দুটো অতটা ওকে সাপোর্ট দিতে পারে না, সাথে ওর কিন্তু ওর লেজও আছে, ঠিক আছে? এই অষ্টদন্তর কাজ কি? অষ্টদন্ত মানুষকেও ধরে, এ কিন্তু পশু প্রাণীকেও ধরে। এবং এর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, অষ্টদন্তর ব্যাপারটা বলি। অষ্টদন্ত না জঙ্গলেও থাকে, জলেও থাকে। জঙ্গল মানে তুমি যে কোনো স্থলভূমিতে থাকবে না, কিন্তু জঙ্গল, ঘন জঙ্গল হতে হবে সেখানে। জলাভূমিও হতে পারে হালকা পাতলা। জলেও থাকে। জলে মানে হচ্ছে গভীর জলে। কেউ ধরো ডুব সাঁতার কাটছে, হঠাৎ করে দেখলো যে কুকুরের মতো দাঁত বের করে কেউ একটা আসছে, ভাবছে কুকুর ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে গেল, শেষ করে দেবে তাকে। আর অষ্টদন্তকেও কিন্তু চালান করে। অষ্টদন্ত মেনলি কি করে? অষ্টদন্তর কাজ হচ্ছে মানে শত্রু নাশ করা, ঠিক আছে? আর শত্রু নাশ মানে কিরকম বলো তো? চিড়ে ফেরে নাশ করবে তাকে। আচ্ছা, মানে যেটা আমাদের নরপক্ষার ক্ষেত্রে ছিল, যে পুচিয়ে দিচ্ছিল, নরপক্ষা পুচিয়ে দেয় শরীরটাকে। আর এর ক্ষেত্রে হচ্ছে চিড়ে দেওয়া মানে এবার চিড়ে দেওয়া দেখো। এবং কিছু বিজ্ঞ তান্ত্রিক বা যারা এরকম এইসব বিষয়পত্র নিয়ে জানে, তারা না অষ্টদন্তর যে ওর ওপর কোপ পড়েছে দেখলে বুঝতে পারবে কিরকম। ও পুরো গলার এখান থেকে চিরতে শুরু করে। ওর যা ভেতরে যে আমাদের অর্গ্যান্স যা আছে ও সব শেষ এক চেরাতে তুলে নেবে। মানে কি বলবো বলো তো? পৈশাচিক বুলডোজার, পৈশাচিক জেসিবি একটা, ঠিক আছে? মানে ও পুরো শেষ করে দেবে। আর ওর কাছে কিন্তু কোনো ওরকম ব্যাপার স্যাপার নেই কে ছেলে কে মেয়ে। শান্তদ্বীপকে মারতে পাঠালাম, শান্তদ্বীপের বাড়িতে যে আছে সবাইকে ফিনিশ করে দিয়ে চলে আসবে ও। আচ্ছা। আর এই জন্য হচ্ছে কিছু কিছু তান্ত্রিক খুব বুঝে সুঝে চালান করে, ঠিক আছে? এই এন্টিটির ক্ষেত্রেও কিন্তু সেরকম ব্যাপার আছে। হ্যাঁ, ধরো তোমার বাড়িতে আজকে আমি চালান করলাম, তোমরা বাড়িতে সেদিন কেউ নেই, তোমরা কোনো একটা তীর্থে চলে গেছো বা কোথাও একটা ভালো জায়গাতে চলে গেছো। আর এ কিন্তু এরকম নয় যে তোমাকে খুঁজে মারবে, তোমার বাড়িটাকে চিনিয়ে দেবে। এবং এর ক্ষেত্রে কি বলতো, ধরো তোমার বাড়ির একটু মাটি লাগবে, এরকম নয় যে এই অষ্টদন্ত তৈরি করলাম যা তো শান্তদ্বীপকে একটু কামড়ে যায়, এরকম নয়। ওর বাড়ির মাটিটা লাগবে। আর ওর বাড়ির মাটি মানে যেইখানকার মাটি পেয়েছে সেইখানেও যাকে পাবে তারাই ওর শত্রু। তুমি ধরো বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ পুষেছো, বা তোমার বাড়িতে মুরগি হাঁস এসব পুষেছো, কুকুর বেড়াল যাই হোক, ও সবাইকে শেষ করে দেবে। আচ্ছা। এবং অদ্ভুত বিষয়, ওকে আলোতে দেখা যায় না, অষ্টদন্তকে অন্ধকারে দেখা যায়। অন্ধকার কিরম অন্ধকার বলো তো? চোখ বুঝে যেরকম অন্ধকার হয় সেরকম অন্ধকারে দেখা যায়। এবং সেই দেখাটাও কিরকম বলো তো? মানে হেভি যে কিছু পরিষ্কার তা নয়, কিন্তু দাঁতগুলো বোঝা যায়। ওর যে একটা মানে কি বলবো, তরোয়ালের মতন আর কি, ওরকম ফলানি দাঁত, ঠিক আছে? এরকম বড় বড় দাঁত হয় আর কি। যখন ওকে তৈরি করা হয়, ওর একটা ছবি তো আঁকা হয়, তো সেইখানে আর কি ওরকমভাবে ওর প্রতিকৃতিটা তৈরি করা হয় যে এর বাড়ির মাটি এনে দিলাম, তুই একে গিয়ে অ্যাটাক কর। তুমি যদি একা থাকো বাড়িতে তো শেষ, তুমি শেষ। মানে যে কোনো জীবিত যা থাকবে, ও ফেরার সময় যদি ওর পথে একটা মশা মাছি পড়ে, ওটাকে ও শেষ করে দেবে। কিন্তু অদ্ভুত বিষয়, ধরো তুমি কোনো জায়গায় বেড়াতে গেছো, ধরো কাশী বা কোনো একটা মানে কি বলবো ঠাকুরের স্থানে বেড়াতে গেছো যেখানে একটু ঊর্জা ভালো আছে, এবং সেইখানে ধরো তান্ত্রিক, যেহেতু অনভিজ্ঞ তান্ত্রিক, সে বলল এইখানকার মাটি এনে দিয়েছি, তুই গিয়ে সেকে শেষ করে। কিন্তু শান্তদ্বীপ তখন কোথায় রয়েছে? কোনো একটা তীর্থস্থানে রয়েছে, ধরো কাশী বিশ্বনাথে পুজো দিতে গেছে, আর কাশী বিশ্বনাথের ওইখানকার মাটি এনে দিয়েছে অষ্টদন্তকে। অষ্টদন্ত ওখানে করতে গিয়ে অষ্টদন্ত ওখানে নিজেই আহত হবে। কিন্তু আহত হয়ে কিন্তু ও মারা যাবে না, নিহতও হবে না, ও আহত হবে। আর আহত বাঘ আরও বেশি খতরনাক হবে। ও ফিরে আসবে কার কাছে? তান্ত্রিকের কাছে। ও তান্ত্রিকের ওই স্থানে যে থাকবে, তান্ত্রিককে তো মারবেই। তান্ত্রিকের বাড়িতে যদি মানে ও যদি বাড়িতে বসে ক্রিয়া, এগুলো অ্যাকচুয়ালি বাড়িতে বসে করার ক্রিয়া একেবারেই নয়, এগুলো পুরোপুরি গহীন অরণ্য বা একেবারে নির্জন স্থান, বা আমাদের কোনো একটা কি বলবো শ্মশানেও হতে পারে। কিন্তু সেই শ্মশানেও হতে হবে এরকম যেখানে হয়তো মানুষজন অত সচরাচর মরা দাহ করতে আসে না, শবদাহ করতে আসে না, সেরকম স্থান হতে হবে। কিংবা এমন স্থান হতে হবে
যেই স্থানে আর কি বহু বছর কারুর পা পড়েনি সেরকম। ইভেন অষ্টদন্তর এরকম পাওয়ার আছে, তুমি যদি বাড়িতে বাঘসিংহ পুষে রাখো ওকে শেষ করে দেবে। আচ্ছা, এবার তুমি একটা জিনিস ভাবো, ধরো যেখানে ঘরোল্য পাহাড়ে দিচ্ছে সেখানে অষ্টদন্তকে পাঠানো কিরকম হবে ব্যাপারটা? এগুলো আমার মনে প্রশ্ন এসছে, আমি জানি না কি হবে। তবে আমার মনে হয় ঘরোল্য এখানে জিতে যাবে, কারণ ঘরোল্যর পাওয়ার প্রচুর। ও কি বলতো, ও মানে সব দিকে আর কি মুখ দিয়ে বেড়াবে না, কিন্তু ও যেখানে ওর যতটুকু ওর এরিয়া, ও ততটুকুকে একদম জমকার লড়াই করেগা, এরকম একটা বিষয় ওর। আচ্ছা, ঘরোল্যর ক্ষেত্রে একটা বিষয় জিজ্ঞেস করি। ধরো কেউ বাড়ি প্রোটেকশনের জন্য ঘরোল্যকে করেছে, হ্যাঁ, কিন্তু সেই বাড়িতে তো লোকও থাকে, তো তাদের কি মেরে দেবে? না, তুমি বাড়ির ভেতরে থাকো তুমি, কিন্তু বাড়ির বাইরে থেকে যখন অন্য কেউ আসবে, আত্মীয় আসলে তাকেও মেরে দেবে। ও, ধরো ঘরোল্যকে সেরকমভাবেই রাখা হবে, ধরো তুমি তোমার যত আত্মীয় স্বজন যারা সবাইকে আছে, ধরো 50 জন সব মিলিয়ে তোমার আত্মীয় স্বজন মিলে 50-60 জন আছে, ওই ক্ষেত্রর মধ্যে তুমি ওদের সবাইকে জড়ো করবে, ক্ষেত্র তৈরি হবে, ঘরোল্য প্রয়োগ হবে। ওই 50-60 জনের বাইরে যদি কেউ আসে, কিরে শান্তদীপ কেমন আছিস, চল তোর সাথে সেলফি তুলি, সেলফি তোলা হবে না। এবার পরবর্তীকালে মানে মানুষ আর অ্যাড করা যায় না, এইসব ব্যাপার স্যাপার। এটা করলে কিরকম হলো, এরকম আমি একটা ছোট এরকম পেয়েছিলাম, মানুষের প্রসঙ্গে এগুলো কখন আমি উল্লেখ না, আমি জাস্ট কথার কথা বলছো, হ্যাঁ। তাহলে হচ্ছে ওই যে তান্ত্রিক, তাকে এই ঘরোল্যকে আবার করতে হবে আর কি, মানে ব্যাক করাতে হবে, করে আবার নতুন করে ব্যাপারটা করতে হবে। কারণ এই ব্যাপারগুলো শুনলে মনে হচ্ছে প্রয়োগ করে দিলাম, কিন্তু এটা কিন্তু একদিনের ক্রিয়া, এগুলো নয়, আর খুবই রিস্কি, প্রচণ্ড রিস্ক। প্রায় 7-8 দিন ধরে, এবং খুব তিথি অনুযায়ী এগুলো করবে। আমার মনে হয় না এখনকার দিনে আর এইসব হয়, এগুলো নেই, সত্যি এগুলো নেই, এগুলো প্রচুর প্রাচীন তন্ত্র। কিন্তু আমি তোমাকে বলছি, এইগুলো কিন্তু মহাভারতের টাইমে কিন্তু ছিল। যেমন তক্ষকদের যে এটা ছিল, তক্ষকদের জায়গায় কিন্তু ঘরোল্য ছিল, ঠিক আছে? কারণ ঘরোল্য অ্যাকচুয়ালি ওই গোসাপ টাইপের, তোমাকে তো বললাম, আর তক্ষক কিন্তু গোসাপ টাইপেরই একটা প্রজাতি, তুমি যদি ভালো করে করো তো। ঘরোল্য কিন্তু ওই সময় ছিল, তাই তক্ষক অনেকে এরকম বলতে শুনে যে ওই জায়গাটা তক্ষকদের জায়গা, যাস না, খুব সাংঘাতিক বিষয়বস্তু আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা পরের এন্টিটির দিকে এগোই, সেটা হচ্ছে জলা কাঁকড়ি। জলে থাকে এরকম কিছু ব্যাপার? জলে থাকে, তবে যে কোনো জলে নয়, মানে পুকুর গঙ্গাতে থাকে এরকম না, জলা জমিতে থাকে, ঠিক আছে? আর এদের শিকার কারা বলো তো? যারা ওই রাত বিরেতে জলে কাঁকড়া ধরতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, এরকম, মানে যারা, মানে কি বলবো, মাছ পিসাচ, মানে মাছ ধরার এরকম দেখবো অনেকের নেশা থাকে, রাত বিরেতে একটু বর্ষা হলো জলে নেমে গেল। এবার কিন্তু জলা কাঁকড়িকে কেউ প্রয়োগও করে না, কেউ ডেকেও আনে না। এরা হচ্ছে মানে কিরমভাবে তৈরি হয় জানো তো? কেউ ধরো জলে ডুবে মারা গিয়েছে, ঠিক আছে, জলে ডুবে মারা গিয়েছে, সাথে সাথে না এরকম অনেক জলের অনেক জীবেরা থাকে, তাদেরও তো একটা আত্মা থাকে, সেইগুলোর সাথে এইটার একটা হয়, মানে একটা সংমিশ্রণ ঘটে। তবে যে মানুষটা মারা গেছে সে হচ্ছে জলে ডুবে মারা যাওয়া মানে তো অপবিত্র হয়ে যাবা। এবার কেউ ধরো ওই জলে ডুবেই মারা গেছে, কোনো রকমভাবে পা হড়কে গিয়ে মারা গেছে। এবং জলা কাঁকড়ি কিন্তু বাচ্চা মানুষও হতে পারে, বড় মানুষ জলে মারা গেছে, জলে ডুবে যেহেতু মারা যায় ওরা। এবং অদ্ভুত একটা বিষয়, জলা কাঁকড়ির কেসটা এরকম হয়, ধরো কেউ রাত বিরেতে এরকম আর কি বলবো, ছিপ নিয়ে তো অ্যাকচুয়ালি জলা জমিতে মাছ ধরে না, ওরা ওরকম ওই নেট ধরে, কিংবা ওই থোপকাঠি নিয়ে যায়, ওই কেঁচো টেচো বেঁধে ওরকম ধরো। এবার ওটা করে না অনেকটা সময় ধরে ওকে ওয়েট করে বসে থাকতে হয়, যে কখন আসবে আর কখন এসে টুক করে আমি ধরে নেবো বা জালটা গোটাবো। তো ওরকম সময় হঠাৎ করে শুনতে পাচ্ছে যে পেছন দিয়ে কিছু একটা আসছে, ছপ 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 এরকম শব্দ হচ্ছে। হঠাৎ করে শুনলে মনে হবে যেটা কোনো মানুষ আসছে হেঁটে, কিন্তু ও যখনই পেছন দিকে তাকাবে কোনো মানুষকে তো দেখতে পাবেই না। আর ও পেছন দিকে এই দিক দিয়ে তাকানো মানেই জলা কাঁকড়ি এই দিক দিয়ে চলে আসবে ওর। যখনই ভয়, এরকম অনেকে বড়রা ওরকম পুরোনো দিনের বড়রা এরকম বলতো, ভয় পেলে কখনো পেছন দিকে তাকাবি না,
কখনো পেছন দিকে তাকাবি না, মানে তুই এদিক দিয়ে তাকাবি মানে তোর এদিক দিয়ে সে চলে আসবে, বা এদিক দিয়ে তাকালে এদিক দিয়ে সে ঢুকবে। আর জলা কাঁকড়ির দেহটা কিরকম জানো তো, মানে পাক 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 মাখা দেহ আর কি, ঠিক আছে। আর খুবই কদাকার, মানে কুৎসিত না ভাই, কুৎসিত কদাকার একটা দেহ। তো আসে এবং ও কিন্তু গলাও টেপে না, ও কাউকে চিড়েও দেয় না, কিছুই করে না, ও শুধু মাথাটাকে ধরে জলের মধ্যে চুবিয়ে দেয়, মাথাটাকে ধরে জলের মধ্যে চুবিয়ে দিল, এবং ও তারপর ওর যাকে চোবালো তার উপরে উঠে এরকম বসে থাকবে। ওই ভারেতে তুমি আর উঠতে পারবে না তখন। ওই জলে ডুবে শ্বাসরোধ হয়ে তুমি মারা গেলে তুমি কিন্তু জলা কাঁকড়ির টিমে অ্যাড হলে, ঠিক আছে। জলা কাঁকড়ি হচ্ছে টিমের মালিক, শান্তদ্বীপ হচ্ছে জলা কাঁকড়ির ম্যানেজার হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো এরকম ভাবে ব্যাপারটা চলতে থাকে, কিন্তু জলা কাঁকড়িকে কেউ ওরকমভাবে পোষেও না বা ওরকম কোনো ব্যাপার নেই। তবে কি বলতো, মানে তান্ত্রিক বা বড় সড়ো বিজ্ঞ মানুষদের কাছে কিন্তু জলা কাঁকড়ি খুবই তুচ্ছ একটা বিষয়, তারা কিন্তু ইজিলি একে কাটিয়ে দিতে পারে যদি চায়। আচ্ছা, ঠিক আছে, ওদের কাছে ওদের অত পাওয়ার নেই। মুক্তির ব্যাপার যে ওকে মুক্তি দিয়ে দিল, কারণ কেউ তো মারা যাচ্ছে, মানে কি তান্ত্রিক মুক্তি দিল? তান্ত্রিক এদের মুক্তি দিয়ে দিল, এরকম কি? তান্ত্রিক এদের মুক্তি দেওয়ার কেউ নয় সেই রকম ভাবে অ্যাকচুয়ালি। দেখো, মুক্তির অনেক ক্ষেত্রে হয়তো আমরা অনেক গল্প শুনি বা অনেক কাহিনী শুনি, মুক্তিটাও সেরকম আত্মাদেরই দেওয়া যায় যারা সেরকম তিথি অনুযায়ী ধরো মারা যায়। ধরো কেউ ত্রিপাদ দোষ পেয়ে মারা গেছে বা চতুষ্পাদ দোষ পেয়ে মারা গেছে, তাদের মুক্তি দেওয়া অত সহজ কথা নয়। যে মুক্তি দেবে তাকে মানে কি বলবো, তাকে ব্রহ্মশক্তির কাছাকাছি পৌঁছাতে হবে, তাহলে মুক্তিটা দেবার মতন কে? সে মুক্তি দেবার কে? সে তো তান্ত্রিক একজন, সে মুক্তি দেবার কে, তাই না? যেমন ধরো এরকম একজন দুজন তান্ত্রিক আগে ছিল, কিন্তু ম্যাক্সিমাম ওরা তিব্বতের দিকে চলে গেছে বা ওরা আর মনুষ্য সমাজে নেই। এরকম অনেক কাউকে তারা মুক্তি দিয়েছে, কিন্তু তারা ওরকম কাউকে মুক্তি দেয়নি যারা এরকম আর কি পেয়ে মারা গেছে, দোষ পেয়ে মারা গেছে। আর দোষ পাওয়া মানে কি, তুমি অনেকটা মাইনাসে চলে গেলে। মুক্তি কাদের দেব? যারা 1-2 পয়েন্টের জন্য আটকে আছে। কেউ সারা জীবনে পরকীয়া করেছে, মানুষ খুন করেছে, তারপরে সে যখন বুঝতে পারছে যে আমার আর পালানোর পথ নেই, তখন আমি সুসাইড করে নিলাম। ওকে মুক্তি দেওয়া মানে কি? নিজের পাপ বাড়ানো। তো ও -1500 রয়েছে, আমি তাকে মুক্তি দিতে পারি যে -1 বা 1.5 আছে। এই হচ্ছে বিষয়। যেমন ধরো কিছু মানুষ দেখবে মারা যায়, অপবিত্রভাবে মারা গেছে, সাথে সাথে সেদিনকে কোনো রকমভাবে হয়তো শনিবার ছিল, কোনোভাবে হয়তো অমাবস্যা তিথি রয়েছে, বা কোনো রকমভাবে। এবার দোষ পাওয়া কিন্তু সবসময় যে তিথির ওপর হয় তা কিন্তু নয়, জানো তো। মানুষ কি কর্ম করেছে এটা অনুযায়ীও দোষ পায়, কি ভুলভাল কাজকর্ম করেছে বা কিছু, বা কেউ ধরো খুব ডিপ্রেশনে চলে গেছে, সেটার মানে এরকম তো অনেক সময় আমরা দেখতে পাই, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল, গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, দুঃখে মারা গেছে। এদের দেহ কিন্তু হেভি কিছু দোষ পায় না, কিন্তু দোষ পায়। আত্মহত্যা করা মানেই দোষ। নিজের জীবন তুমি নিজে সৃষ্টি করোনি, নিজে হরণ করার কে তুমি? তুমি নিজেকে সৃষ্টি করতে পারবে না, কাউকে জন্ম দিতে পারবে তুমি হরণ করার কে? এই পুরো বিষয়টা নিয়ে, এই দোষ যেগুলো তুমি বলছিলে, মৃত্যুর পর কী কী দোষ পায়, শ্রাদ্ধানুষ্ঠান, এ নিয়ে অলরেডি আমরা একটা পডকাস্ট করেছি শুভম মণ্ডলের সাথে। হ্যাঁ, তো সেখানে সে একদম ডিটেলসে বলেছে যে এই দোষ, মানে তুমি যেগুলো বলছিলে একদম ডিটেলসে বলেছে। আপনাদের বলে দিই, যদি সেটা দেখতে চান অবশ্যই লাইফ আফটার ডেথ উইথ শুভম মণ্ডল সার্চ করলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই। বাট মানে খুব সুন্দর, মানে ওটা আমি বলবো আজকে যখন শ্যুট করেছি এখনও এপিসোডটা আসেনি, বাট আশা করছি তোমার পডকাস্টটা বেরোতে ওই এপিসোডটা চলে আসবে, তুমিও দেখবে, নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। এরপরে আমি আসি, সেটা হচ্ছে তুমি একটা বিষয় বলছিলে যে কে চেনাশোনা না কে যেন, মানে তোমার জানা যে ভূত পুষত। হ্যাঁ, তো সেই বিষয়ে যদি। এটা একটা অদ্ভুত ঘটনা। আমাদের তখন সবে না মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, ঠিক আছে। আর আমরা কি করতাম, আমাদের বাড়ির ওখানে একটা মাঠ ছিল, বিরাট বড় মাঠ, জলার মাঠ। বর্ষাকালে জলমগ্ন হয়ে যেত, কিন্তু এমনি গ্রীষ্মর সময় আমরা দুপুর থেকে ওখানে খেলতাম, বিকেল থেকে খেলতাম, তারপরে সন্ধে হয়ে গেল, ক্রিকেট ফেলা শেষ, রাত্রেবেলা গিয়ে ওখানে আমরা লুকোচুরি খেলতাম, ঠিক আছে। মানে মাধ্যমিক পরীক্ষা শেষ, মানে বুঝতেই পারছো, অদ্ভুত একটা অদৃশ্য দুটো পাখনা পিঠের পেছনে রেড বুলের ওটার মতন এরকম গজি যায়, এরকম একটা ব্যাপার।
তো একদিন আমরা এরকম প্ল্যান আছে যে আমরা মাঠে খেলতে যাব, ঠিক আছে। আর মাঠে খেলতে যাওয়ার আগে না আমরা আমাদের একটা বন্ধুর বাড়িতে সবাই একট্ঠা হতাম একসাথে। ওই পেছনের একটা রাস্তা ছিল, ওটা দিয়ে মাঠে যেতাম। তো আমাদের একটা বন্ধু, সেও মাঠে খেলতে আসতো। তো সে আমাদের ফোন করেছে এরকম যে আসছিস তো মাঠে? বললাম হ্যাঁ আসছি, তোরা ঢোক, আমরা এখান দিয়ে আসছি। তো আমরা কথা বলতে বলতে না অনেকটা দেরি হয়ে গেছে, 10-15 মিনিট ডিলে হয়ে গেছে। এবার ও ভেবেছে মানে আমরা মাঠে আছি। এবং অদ্ভুত বিষয়, আমাদের জলার মাঠটা প্রচুর বড় মাঠ, তো আর মানে ঘুটঘুটে অন্ধকার। তাই মাঠে এন্ট্রি নেওয়ার আগে না চেয়ে চেয়ে জিজ্ঞেস করতাম আছিস, ঠিক আছে। যদি কেউ সাড়া দেয় বা অনেকে এরকম, আমি না সিটি বাজাতে পারি না, আর ওদের একটা ছিল আর কি, সিটি দিলে ওখান থেকে সিটি বাজালে মানে হ্যাঁ আছে, এরকম একটা ব্যাপার। আর সিটির শব্দ তো জানো কত তীক্ষ্ণ, অনেক দূর অব্দি যায়। তো ও হচ্ছে এরকম, ও সিটি বাজাতে পারতো না। ও আমার একটা বন্ধুর নাম ধরে জিজ্ঞেস করেছে কিরা আছিস। প্রথমবার সাড়া দেয়নি, ভেবেছে শুনতে পাচ্ছে না। আরেকবার জিজ্ঞেস কিরা আছিস, এবার ও বলছে হ্যাঁ 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 আয়। এবার ও মাঠে ঢুকেছে। আমরা কিন্তু তখনও বসে আছি ওই বন্ধুটার বাড়িতে, আর ও যার নাম ধরে ডাকছে সে কিন্তু আমাদের সাথে বসে আছে, মাঠ থেকে সাড়া দিচ্ছে হ্যাঁ 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 আয়। এবার ও মাঠে গেছে, মাঠে গিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। এবার আমরা বন্ধুরা বললে এরকম অনেক সময় কি করতাম, মানে ও আসছে ওকে ভয় দেখানোর জন্য না আমরা লুকিয়ে পড়তাম যে খুঁজে বার কর বেটা, তুই ভয় পাবি, এরকম একটা ভয় দেখাবো। এবার ও ন্যাচারালি এদিক ওদিক খুঁজতে খুঁজতে মাঠের এক কোণে একটা ঘন বাঁশবাগান ছিল, আর বাঁশবাগানের একদম ওপারটাতেই একটা ছোট্ট বাড়ি ছিল একজনের। ওই বাড়িটাতেই একজন ওঝা থাকতো, সে ভূত পুষতো। আর ভূত মানে কি, মানে নিম্ন শ্রেণীর ভূতেদেরই পুষতো, এবং ও নিজের কাজ করাতো। এবং অদ্ভুত বিষয়, ও হচ্ছে ওই ভূতের হাতেই মারা গেছে একদিন। আচ্ছা। তো ঘাড় মোটকে ছোটবেলা থেকে তো বইতে পড়েছি আমরা, আমি দেখেছি ঘাড় মোটকে কাকে বলে। এই মুখটা পুরো পিঠের দিকে হয়ে রয়েছে, হ্যাঁ। আর এই গলার এখান দিয়ে কণ্ঠের হাড়টা এরকম একটু হালকা ফুঁড়ে এরকম বেরিয়ে আছে। ঘাড় মোটকানো কাকে বলে আমি দেখেছি। তো ও ওরকম খুঁজছে। এবার মাঝে মাঝে না আমরা ওরকম ছোটবেলা দেখবে লুকিয়ে থাকলে না, যেখান থেকে লুকিয়েছি কু এরকম করে ডেকে ওকে আর কি আরো ছোটানোর ইন্ডিকেশন দিতাম যে আমরা এখানে আছি খোঁজ। তো ওকে ওরকম কু দিচ্ছে। এবার ও এদিক খুঁজতে ওদিক খুঁজতে 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 না বাঁশ বাগানের দিকে চলে গেছে। এবার ও বন্ধুটার নাম ধরে ডাকছে। এবার ও ভাবছে খুঁজে পেয়ে গেছি, বলছে আরেকবার আরেকবার কুদে। ওরকম কু এরকম দিচ্ছে, আর ও আরও ভেতরের দিকে যাচ্ছে। ভেতরের দিকে যেতে যেতে হঠাৎ করে না ওর শরীরটা ভারী হয়ে গেছে। আর ভারী হয়েছে মানে কীরকম, মানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দৌড়তে। এবার আমরা খানিকক্ষণ পরে, এবার আমরা তো মাঠে আসবো বলেছি, ও কিন্তু মোটামুটি এরকম 7-8 মিনিট ধরে খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে, কে ওকে কু দিচ্ছে কী দিচ্ছে। এবার আমরা হঠাৎ করে মাঠে ঢুকে শুনতে পাচ্ছি যে বাঁশবাগানের ওদিক থেকে না কেউ একটা ঝরমর করে শব্দ হচ্ছিল। এবার আমরা হচ্ছে না শিয়াল, ওখানে প্রচুর শিয়াল আছে। তো এবার আমরা ভাবছি ও যে ফোন করলো আমাদের, ও কি আসেনি? আর আমরা ভাবছি যে ও বোধহয় আজকে আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, ও লুকিয়ে আছে। কিন্তু ভাবলাম আমরা এতজন, ও কোথায় লুকাবে, অন্ধকারের মধ্যে ও ভয় পাবে না। কিন্তু ওই যে বাঁশবাগানের ওই দিক থেকে খানিকক্ষণ পর ঝপঝপ করে শব্দ হচ্ছে, আর দেখছি ওই বন্ধুটা না বেরিয়ে আসছে। আর বন্ধুটা বেরিয়ে আসছে কেরমভাবে জানো, হামাগুড়ি দিয়ে ছেঁচড়াতে মুখটুকে এগুলো যেগুলো কাটা এগুলো সব, মানে বাঁশের কঞ্চিতে খোঁচা লেগে কী রে তুই এরকমভাবে বেরোচ্ছিস কেন? বলছে আমার শরীরটা ভালো লাগছে না। গলার সাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, ওর শরীরটা আমার ভালো লাগছে না। আর ওর গলাটা কিন্তু খুব মিহি পাতলা টাইপের, মেয়ে টাইপের একটু গলা। আমার শরীরটা ভালো লাগছে না করছে। কী হয়েছে, আর কি মারছিস নাকি? এবার আমরা লুকোচুরি খেলছি 15-20 জন মিলে। একটা মানুষকে 15-20 জন যদি ঘিরে ধরে, সে অলরেডি তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে, যে এর আবার ভূতের খোকাগুলো করতে গেল রে ভাই। তো অনেকক্ষণ ধরে ওকে করেছে। আর ওর কিন্তু কী বলো তো, ব্রাহ্মণ বাড়ির ছেলে, ওর গায়েও পইতে আসে। কিন্তু ও কী বলো তো, মানে না কিছু, মানে সত্যি বলতে ও খুবই অপরিষ্কার টাইপের ছেলে ছিল, ঠিক আছে। তো ওরকম অনেকক্ষণ ধরে করছে, ওকে জল ফল দিয়েছি। এবার বাকিরা বলছে ওকে একটা বিড়ি খাওয়া, ঠিক আছে, একটা আগুন। এবার আগুন যখন করেছে, একটু তাপ পেয়েছে একটা, আস্তে আস্তে বিড়ি সে টানতে পারছে না, ঠিক আছে। আর ও কিন্তু অ্যাকচুয়ালি বিড়ি খোর,
ঠিক আছে, ও বিড়ি টানতে পারছে না, খানিকক্ষণ ইয়ে করে খানিকটা স্টেবল হওয়ার পর মাথা টাথা জল দিয়ে পুরো ঘটনাটা এরকম বলেছে। এইবার আমরা গেছি খোঁজে, ঠিক আছে, আমরা ওই যে ভূত পুষতে বলছি না, ওকে আমরা 2-3 বার আগেও বলেছি যে আমরা এখানে খেলাধুলো করি, তুমি কিন্তু এই জিনিসপত্রগুলো এখানে করবে না, ঠিক আছে, তোমার করার হয় তুমি সাইডে গিয়ে করো বা এগুলো করো না। আমরা সবাই মিলে গেছি ওর বাড়িতে, কী গো তুমি, কাকা বলি ডাকতাম, কী গো তুমি, ও ভয় পেয়েছে এরকম কিছু? বলে হ্যাঁ ঠিকই বলেছিস, একজনকে পাঠিয়েছিলাম, সে ফিরছিল, তার মুখের মধ্যে বোধহয় পড়ে গেছে এরকম। তো খুবই আর কি ভৎসনা করে এসেছিলাম আমরা ওকে গিয়ে। তার প্রায় 3 বছর পরে, ঠিক আছে, ও মারা গেছে, ভূতের হাতেই মারা গেছে। আর ওই ঘাড় মোটকে যেরকম ভাই বললাম, আর মরেছে ওই বাঁশবাগানেই মরেছে রাতের বেলা, ঠিক আছে। মানে এরকম অনেক সময় হয়, কি বলতো, কিছু কিছু প্রেত পিশাচকে তুমি আয়ত্ত করে রাখছো, ঠিক আছে, কিন্তু ওরা তো স্বইচ্ছায় কাজটা করছে না, জোর করে ওকে মাইনেও দেবে না, খাটিয়ে যাবে। আর ও তো তোমার কি বলবো, ও তো তোমার দাসত্ব করার জন্য নেই, ও নিজেই ওর মুক্তি পাচ্ছে না বলেও করে বেড়াচ্ছে। আর এদেরকে ওই প্রলোভনটাই দেখানো হয়, তোকে মুক্তি দেবো, তুই আমার হয়ে এটা করে দে। এরকম যদি আবার 100 বার বলে তোকে মুক্তি দেবো, করে দেবো, আর করছে না, তো ভাই একটা প্রতিশোধ স্পৃহা তো তৈরিই হয়ে যায়। অনেক সময় এরকম কৌটো ফৌটোর মধ্যে ওরকমভাবে একটা ধরে রেখে দেয়, এবার তোর হাত লেগে কখনো পড়ে গেছে, কৌটো ভেঙে যায় বা মুখটুক খুলে যায়, তখন ওই একটা বাতাস ওটা কিন্তু বেরিয়ে যায়, ওটাই। এবার ব্যাপারটা কি বলতো, একটা কথা আছে না, সাপুরের মৃত্যু সাপের হাতেই, সবসময় হয়তো দেহবন্ধন করতে পারে না বা ওরকম কিছু, ওই মারা গেছে এরমভাবেই অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা ঠিক, মানে এই ঘটনাটা তোমার অনেকটা, মানে যদিও এটা ছোটবেলায় তোমার সাথে হয়েছে, বাট এই ঘটনাটা হ্যাঁ ছোটবেলার সেই দাদু ঠাকুমার ঘটনার মতো এই ঘটনাটা। বাট তুমি একটা বিষয় বলেছিলে যে কে পোকা দাদু যে গাছ পুড়িয়ে দিত, ওরে বাবা, সে আর এক পাওয়ারফুল লোক গো। মানে ওর আমি এবং আমার পাড়ার একটা দাদু, ঠিক আছে, এরকম আমরা দুজন মিলে, আমার দাদু আমার থেকে, দাদু বলছি মানে কত বয়স বুঝতে পারছো তো, আমরা দুজন মিলে খালি ভূতের গল্প করতাম। আমাদের পয়েন্ট হচ্ছে ওই, কি গো স্টকে কোনো গল্প আছে, তোকে আমাকে জিজ্ঞেস করতে, কিরে তুই কোনো গল্প পড়লি কিছু বল, মানে ওই দাদুটা খুব ভালো গল্প আর কি বলতো। তো এটা করতে 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 হঠাৎ করে আমাকে একদিন বলছে তুই পোকাদাকে চিনিস? পোকাদা আবার কে? বলে আমার দাদা হয়, তোর দাদু হবে, বলে তোকে একদিন পোকা দাদুকে যে দেখাবো, দেখা করতে নিয়ে যাবো। তো ইটখোলা ওখানে আমাদের ওখানে ছিল, ইটখোলার একটা ঘাট ছিল, ওই পোকা দাদু ওখানে স্নান করতে তো রোজ দুপুরবেলা। তো সেদিনকে আমি আর আমার ওই দাদু গেছি, আমি তো ছোটোবেলা থেকে সাঁতার জানি, তো গলায় গামছা নিয়ে গেছি। এইবার বলছি তুই দাঁড়া, আমি কথা বলেছি, একটু পাকিয়ে আসি আর কি। তো অনেক দেখছি কথা বলছে, এই করছে সেই করছে, বিড়ি ফিড়ি খাওয়াচ্ছে, এটা সেটা করিয়ে বলছে পোকাদা একটা ওকে দেখাও না, অনেকদিন তোমার ওটা দেখিনি, একটু দেখাও না। আর পোকাদা বলছে না এগুলো ওরমভাবে ইউজ করতে নেই, মানে ব্যবহার করতে নেই, এতে আমাদের অনেক ক্ষতি হয়, এই হয় সেই হয়। বলে দেখাও একটু দেখাও। ঠিক আছে, এত জোরজার করছিস যখন, এরকম এলো। ধরো ইট খোলা দেখেছো কখনো তুমি? ইট খোলা বলতে যেখানে ইট তৈরি হয়, দেখবো অনেক বড় অনেক বড় হয়। আর গঙ্গা পাড় বা নদীর পাড় দেখেই হচ্ছে ইট খোলাগুলো হয়। ইট খোলার এরকম পাশে একটা এরকম সুপারি গাছ মতো রয়েছে, ঠিক আছে, বেশি বড় গাছ না, মোটামুটি একটা গাছ। আমাদের দুজনকে বলছে, মানে আমাকে আর ওই দাদুকে বলছে ওই গাছটার দিকে তাকিয়ে থাক, ঠিক আছে। আর ও এরকম না, ও তাকিয়ে আছে, তাকিয়ে থেকে এরকম হাতের মধ্যে এরমভাবে কি একটা করছে। ফট করে দেখছি গাছটা থেকে না হালকা হালকা করে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, গাছটার পাতা থেকে। অনেক সময় দেখবে বুড়ির ঘর জ্বালানো দেখেছো? হ্যাঁ, বুড়ির ঘর দেখবে যে নিচের দিকে যখন আগুন দেন, নিচের আগুনটা পুড়লে ওই ধোঁয়াগুলো দেখবে মাথা দিয়ে আস্তে আস্তে একটু করে বেরোতে থাকে। কিন্তু তো শুকনো গাছ, আমরা ইচ্ছাকৃত আগুন দিচ্ছি। তাজা গাছ এরকম দেখছি, ঠিক আছে, মাথার উপর দিয়ে এরকম হালকা হালকা করে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে ধোঁয়াটা বাড়লো, ঠিক আছে। তারপরে আমাদের কি বলছে সন্ধ্যের দিকে বা কালকে সকালে এসে একবার দেখবি। এবার আমার ওই দাদুরাও বলছে হ্যাঁ হয়ে গেছে, বলছে কালকে এসে দেখবো। পরের দিন গিয়ে দেখছি গাছটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। মানে একটা গাছে বাজ পড়লে যেরকম হয় দেখেছো, মাথাটা পুরো পুড়ে যায়, শুধু ডান্ডিটা থাকে, ওই শুধু ডান্ডিটা রয়েছে, আর পুরো ডান্ডিটা পুরো কালো। সেই মনে হচ্ছে একটা গাছ অনেকদিন আগে কেটে রাখা হলে দেখবে সুপারি গাছ ভেতরগুলো না ফেঁপে যায়, ওরকম গাছটা এরকম, মানে মুখটা এরকম
ছিদ্রে এরকম লবঙ্গ টাইপের এরমভাবে ছড়িয়ে রয়েছে। আর ওই মাথার ওটা নেই, মাথার অংশটাই নেই, একটা কাঁচা তাজা গাছ। এবং অদ্ভুত কথা, এই পোকা দাদুর মৃত্যুটাও কিন্তু অস্বাভাবিক। পোকা দাদুকে তুমি দেখলে বুঝতে পারতে এই জায়গাটা থেকে এতটা অবধি না পুরো পুড়ে চামড়া গোটানো, ওর পুরো চামড়া এরকম গুটিয়ে রয়েছে, মানে ওটা শুকনো আছে, শুকিয়ে গেছে, কোনো এক সময় পুড়ে গেছিলো, আমি জানি না কি করে পুড়েছে, হয়তো কিছু ভুলভাল কিছু করতে গিয়েই পুড়েছে। এই পোকা দাদুর মুখেই একটা কথা শুনেছিলাম, বলে আমি যখন মরে যাব আমাকে আমার দেহটা নিয়ে গিয়ে যদি শ্মশানে পোড়ানো হয় আমার দেহটা পুড়বে না। আচ্ছা, এক্স্যাক্টলি। আমারও প্রশ্ন যে কেন, বলছে আমার শরীরের মধ্যে একটা শিকড় ঢোকানো আছে, এই শিকড়টাকে মানে শরীরটা কেটে শিকড়টাকে বার করতে হবে, না তো শরীর আমার পুড়বে না। তো ও যখন মারা গেছিল, ঠিক আছে, ও মারা গেছে, মানে ভাবলে অদ্ভুত লাগে যে গাছ পুড়িয়ে ওরকমভাবে লোককে, মানে ওরকম গাছ ফাছ মেরে ফেলতো, সে নিজে মারা গেছে বাজ পড়ে। আচ্ছা, বাজ পড়ে মারা গেছে। আর ঠিক ওর বাড়ির থেকে হয়তো 10-20 পা আগে এরকম বাজ পড়েছে, তো ও মারা গেছে। আর রাস্তার মধ্যে যেখানে বাজ পড়েছে, রাস্তার মানে সিমেন্টের রাস্তা, ওখানটা ফেটে ইটগুলো না এরকম ওপর দিকে এরকম মুখ উঁচিয়ে রয়েছে, ঠিক আছে, এরকম 4-5টা ইট আমি দেখেছিলাম, ওরকম দেখতে গেছিলাম। তো ও মারা যাবার পরে আর দেহটা একটা সাইড এরকম ঝলসে টাইপের গেছিলো, তো ওর এরকম হাতের এই জায়গাটা কেটে একটা শিকড় মতন বেরিয়েছিল। হ্যাঁ, মানে শিকড় ইন দ্য সেন্স কি বলতো, মাদুলির মধ্যে একটা কিছু ঢোকানো রয়েছে, তো ওটা ঢুকিয়ে ওটা জলে ফেলেছিল, তারপরে ওকে শ্মশানে নিয়ে গেছে, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, মানে আগেকার এই তন্ত্র সাধনা, বা এটা তো তন্ত্র সাধনাই, হ্যাঁ, ও লোককে ঝাড়াতো, জানো তো, অনেক সময় মানে ঝাড়িয়ে ফাড়িয়ে এটা কতটা পাওয়ারফুল এই ঘটনাগুলো শুনলে বোঝা যায়। মানে এখন লোকে ভাবে ব্ল্যাক ম্যাজিক, এই ওই এখন তো ট্রেন্ড হয়েছে। হ্যাঁ, বাট এই যে তুমি যে বিষয়গুলো বললে, এটা তো সত্যি, মানে প্রথমে বললে যেটা হচ্ছে ভূত ধরার ওনার ঘটনাটা, এটা তাও আমি বলছি যে ভূত ধরার ব্যাপারটা তো কমন, বাট এই যে মানে গাছ পুড়িয়ে দিত, এটাও তো একটা সাধনার মাধ্যমেই হয়তো অর্জন করেছে। হ্যাঁ, এবার তুমি ভাবো যে গাছ পুড়িয়ে দিত, সে তো অন্য কিছু ক্ষতি করতে পারত। হ্যাঁ, এবার কোনো মানুষের ক্ষতি করে তোর ভাবে দেখাবে না আমাদের। ধরো কেউ ওর কাছে এলো যে বললো ওর হয়ে আমার কিছু করে দাও, এবার সে ধরো তার রাত্রেবেলা তার বাড়ির থেকে দূরত্বে দাঁড়িয়ে কিছু একটা করে 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 তার বাড়িতে ফাট করে আগুন লাগিয়ে দিল, সব কটা মানুষ মরে গেল। গাছ পুড়িয়ে দেখাতে পারে, কারোর বাড়ি থোড়ি না পুড়িয়ে দেখাবে, তো বুঝতে পারছো এবার কি কত ক্ষমতা। কিন্তু আমি না সত্যি বলতে দেখেছি শান্তদ্বীপ, যারা এরকম জিনিসপত্র নিয়ে কালচার করে তাদের শেষটা কখনো ভালো হয় না, না, মানে খুব খুব বাত্তার টাইপের শেষ হয় ওদের। এক্স্যাক্টলি। এবার আমি আজকে একটা শেষ প্রশ্ন তোমায় করি, সেটা হচ্ছে তন্ত্রের একটা বিদ্যা কাকচরিত। কাকচরিত এটা তুমি আমায় আগের দিন বলছিলে আর কি, হালকা পাতলা বলেছিলাম তোমায়। কাকচরিত কি বলতো, কাকচরিত খুব নিম্নমানের বিদ্যা, এবং কাকচরিতটা না মানে কয়েক বছর আগেও আমাদের তারাপীঠ মহাশ্মশান, ওখানের বেশ কিছু কিন্তু নিম্নমার্গের তান্ত্রিকদের মধ্যেও দেখা যেত। আচ্ছা, কিরকম, ধরো একটা তান্ত্রিক বসে আছে, তুমি ধরো সামনে দিয়ে হেঁটে যাচ্ছ বা দাঁড়িয়েছো তার সামনে, তোমার দিকে তাকিয়ে তোমার সম্বন্ধে সব কিছু বলে দেবে। তোর এই টাইমে জন্ম হয়েছে, তোর এই টাইমে তোর এই রোগ হয়েছিল, ছোটোবেলা একবার হয়েছিল, ওই হয়েছিল, কিরে মেয়েটার পেছনে তো গেছিলিস, মেয়েটা তো লেঙ্গি মেরে দিল, মানে এরকম করে করে তোমাকে বলে। এবং তারপরে কি তোমার ফাট করে মনে হবে যে এই ভাই তো সর্বজ্ঞ, এ তো সব কিছু করতে পারে। কিন্তু এইটাই হচ্ছে ওর টোপ। কাকচরিত বিদ্যাটাই ওরকম। কাকচরিত কেন বলছি, কাক দেখবে সবার বাড়িতে যায়, কাকের চরিত্র কি, যত রকম নোংরা জিনিসপত্র আছে ওরা খাবে, সবার বাড়ির খবর ওরা জানে, সাথে সাথে মানে কি বলবো, মানে ওকে ঝাড়ুদার পাখিও বলা হচ্ছে বা কিছু, মানে যত নোংরা ফোংরা আছে ও সব কিছু নিজের কাছে নিয়ে চলে আসবে এবং সবার খবর রাখবে। শান্তদ্বীপ কটার সময় ঘুম থেকে ওঠে, ও কী রঙের ব্রাশ ইউজ করে, ও ক্লোজ আপ ইউজ করছে না কোলগেট ইউজ করছে, ও সব দেখেছে। তুমি থোড়ি না কাক নিয়ে অত চিন্তিত থাকো যে কাকটা আসছে কি দেখছে আমার সম্বন্ধে। কাকচরিত বিদ্যাটা হচ্ছে ওরকম। এবং কাকচরিত বিদ্যের ক্ষেত্রে আমি বোধহয় শুনেছিলাম এটা, মানে আমি সম্বন্ধে অত কারুর দেখিনি কারণ এগুলো তো একটু টাইপের বিদ্যে, শুনেছিলাম একজনের মুখ থেকে। কাকচরিত বিদ্যেতে যদি তুমি মানে কি বলবো সিদ্ধি পেতে চাও, তোমার কাক বলি টলি দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, এবং কাক বলে দিতে হয় কিছু লক্ষণযুক্ত কাক, যেমন তেমন ধরে আবার বলি দিলে হবে না, ঠিক আছে। সেই রকম একটা নির্দিষ্ট তিথিতে তোমাকে একটা কাকটাকে ধরতে হবে, ঠিক আছে, কাকটাকে কিছু নির্দিষ্ট জিনিসপত্র খাওয়াতে হবে,
তাকে প্রয়োজনে স্নান করাতে হবে বা কিছু তিলক টিলক লাগাতে হবে বা গায়ে ঘি হোক বা কিছু হোক রক্তফক্ত মাখাতে হবে, মাখিয়ে ওকে বলি দিতে হবে। বলি দিয়ে ওকে পোড়াতে হয়, পুড়িয়ে ওর ওই যে ছাইটা ওইটা সম্ভবত সাধক খায় এবং ওটা তিলক দেয়, গায়ে করে। যেমন ধরো তুমি শুনেছ কি বলে আমাদের কর্ণপিশাচিনী সম্বন্ধে? ও প্রচণ্ড নোংরা জিনিস। ক্ষমতাটা যারা পায় না তারা ভাবে কি পায়নি, পেলে সে অতিষ্ঠ হয়ে যাবে, এবং ওকে সিদ্ধ করতে গিয়ে যে কত কিছু পিণ্ডি চটকাতে হয় সেটা সেই জানে। নিজের মলমূত্র নিজের মুখে এ করতে হয়, খেতেও হয় প্রয়োজনে। কাকচরিতটা ওরকম, মানে কাকচরিত সম্বন্ধে কি, মানে কাক, ওই যে কাকটা যতটুকু জানতো, মানে কাকের যে চরিত্র সেটা তুমি নিজের মধ্যে আর কি নিয়ে নিলে। এবং কাকচরিত বিদ্যাতে যারা সফল হয় না, তারা ধরো কেউ ধরো একজন ফর্সা টকটকে মানুষ বা ফর্সা পরিষ্কার গায়ের রং, কাকচরিতে যখনই ও সিদ্ধ হয়ে যাবে না, আস্তে আস্তে ওর দেহর রং মানে চাপা হয়ে যায়, ও কালো হয়ে যেতে থাকে আস্তে আস্তে, এরকম হয়ে যায়। এবার এই যে ধরো কারুর সম্বন্ধে বললো তুই তো এটা করে, এবার সে কি শুনে, এত বড় গুরুদেব জানেন আমি না এই সমস্যায় পড়েছি, হ্যাঁ করে দিতে পারি, লাগবে 50,000 মতো লাগবে, হ্যাঁ আপনি 50,000 কেন 1 লাখ দেবো, ব্যাস এই করেই এবার তাকে পুরোপুরি করবে। দেখো সত্যি বলতে না, আমি তারাপীঠে বেশ কিছু, যদি কালো বিদ্যার কথা বলো, তারাপীঠে আমি একজনকেই দেখেছি, কালো বরণ বাবা বলে একজন ছিল। কিন্তু তুমি তারাপীঠ গেছো কখনো? তারাপীঠ অনেক দিন আগে যদি যেতে না, তাহলে একটা মানুষকে দেখতে পারতে, একটা ছেলে যার নাকের কাছটা না এরকম উঁচু মতন হতে, ওকে অনেকে গণেশ বলে ডাকতো, এবং ও ছেলেটা বসে বসে ভিক্ষে করতো। ওটা সম্ভবত কালো বরণ বাবার ছেলে, এবং ও নিজেই কালো বিদ্যার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, ওর সন্তানটা ওরকম খুঁত হয়ে জন্মেছে। কিন্তু কালো বরণ বাবার কিন্তু কালা জাদু হিসেবে কিন্তু তারাপীঠ অঞ্চলে কালো বরণ বাবার খুব নাম ছিল, মানে প্রেত নিয়েই ঘাটাঘাটি ওর আর কি, এরকম একটা বিষয়। ও কর্ণপিশাচিনী সাধনাতেও সিদ্ধ হয়েছিল। কালো বরণ বাবা যদি এখানে বসে থাকে না, তুমি ওই ঘর থেকে দুর্গন্ধ পাবে, এত গায়ের দুর্গন্ধ। কর্ণপিশাচিনীর কিন্তু প্রচন্ড গন্ধ থাকে। কর্ণপিশাচিনী বলে কারণ ও কানে কানে সব বলে দেবে। তুমি ওকে জিজ্ঞেস করলে এই ধর্মতলায় কি হচ্ছে রে, আজকে IPL কে জিতছে দেখতো, ঠিক আছে, ও তোমার কানে কানে বলে দেবে, হ্যাঁ সৌরভ গাঙ্গুলি এত রান করতে গিয়ে আউট হয়ে গেছে, ধর্মতলায় বাসটা ঢুকছে, তোর গার্লফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে আছে, ওর সাথে তো একটা অন্য ছেলেকে দেখলাম। এই হচ্ছে কর্ণপিশাচিনী। কানের কাছে পিশাচিনী থাকে বলে ওটাকে বলে, এবং কিন্তু ওকে সিদ্ধ করাটা খুব বিষয়। এবার অনেকে আছে কি বলতো, কর্ণপিশাচিনী না দিয়ে যায়। ধরো আমি সিদ্ধ করে রেখেছি, আমি শান্তদীপকে দিয়ে যাব, আমি তখনই দিতে পারবো যখন শান্তদীপ নিজে থেকে আমার কাছে চাইবে যে আমি নিতে চাই। খানিকটা যুযুক্ষুরের ক্ষেত্রেও তাই, যুযুক্ষুরা যে নিতে চায় তাকেই দেওয়া যায়, আর নয়তো ওই আগুনে গিয়ে অনেক সময় পুড়ে যায়। আগের দিন যেরকম বলছিলাম তোমায়, তো এই হচ্ছে কাকচরিতের বিষয়বস্তু। কিন্তু ওই কাকচরিত জানা সাধকও হয়তো তারাপীঠে এখন আর তুমি সেভাবে পাবে না, এখন সেরকম নেই। তারাপীঠে আমি প্রচুর ঘুরেছি, জানো তো, প্রচুর ঘুরেছি, এখন সেরকম নেই। মানে এখন এইসব সিদ্ধি করা মানুষ, সিদ্ধি অর্জন করা মানুষ কিন্তু এখন আর পাওয়া যায় না, আর পেলেও অনেকটা চেপে থাকে তারা, বলবে না তো। যারা অ্যাকচুয়াল লোক না, তারা অত প্রকাশ্যে আসেই না, ঠিক আছে। তুমি কখনো কাঠে মরা পোড়া দেখেছো? মানে একদম সামনাসামনি থেকে দেখেছো কিভাবে মরাটাকে পোড়ায়, কতটা সময় লাগে? দেখেছি, মানে অতটা সময় ধরে দেখিনি, আমার দাদুকে হয়েছিল, জাস্ট এক ঝলক দেখেছিলাম। যখন মরাটা পোড়ায় অনেকটা সময় লাগে, কাঠে যখন পোড়ায়, আর ওর মাথাটাকে না ফাটাতে হয়, বাঁশ দিয়ে মেরে মাথাটাকে ফাটায়, ইভেন কিছু কিছু সময় দেহটাকেও পেটায়, কারণ নার্ভগুলো যখন টান লাগে না, দেহটা এরকম অনেক সময় উঠে যায়। সব সময় যে উঠে বসে সেরকম নয়, উঠে যায়। তুমি ভাবো, তুমি রাতের বেলা ওরকম একটা মরা পোড়া দেখছো, আর ফাট করে এরকম চিতার ওপর মরাটা উঠে বসলো, কিরকম লাগে বলো তো। আর ডোম যে চণ্ডাল, সে ওটাকে পিটিয়ে ওটাকে শোয়ায়, অনেক সময় পেটাতে ওই বাঁশটাও আর কি না তাপ লেগে গরমে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো অনেক চণ্ডালের আবার এরকম একটা আছে, মানে তারাপীঠের আমি এটা শুনেছি যে কিছু কিছু চণ্ডাল আছে যারা প্রত্যেকটা মরার ক্ষেত্রে নতুন নতুন বাঁশ করে, কারণ ওরা এরকম একটা জিনিস আছে, এরকম মানে যে ধরো মরাকে পেটাতে যদি বাঁশ ভেঙে যায়, সেটা একটা খারাপ লক্ষণ, এটা একটা দুর্লক্ষণ, ওদের সংসারে কিছু একটা খারাপ হবে বা এরকম কিছু। ইভেন আমি তো বেনারসও গেছি, বেনারসের মণিকর্ণিকা ঘাট বলে একটা ঘাট আছে, ওই ঘাটে কখনো আমি
দেখিনি যে চিতা জ্বলছে না, সব সময় অন্তত 2-3টে হলেও চিতা জ্বলছে। আর সব সময় মানে আমি ঘাটে ঢুকছি, মানে পাশ কাটিয়ে কাটিয়ে ঢুকছি কাদের বলো তো, শববাহীদের, তারা সব নিয়ে আসছে, মানে পথে আস্তে আস্তেই প্রায় 6-7টা শবকে দেখতে পাচ্ছি যে তারা আসছে। এই সরু সরু গলি, ওর মধ্যে দিয়েই বেঁকে চেকে ঠিক আর ওরকম পিটিয়ে যাচ্ছে। এবং মণিকর্ণিকা ঘাটের অনেক কিছু এরকম অনেক চণ্ডাল আছে বা এরকম ডোম আছে, ওই চিতার ছাই নিয়ে গিয়ে ওরা ঘরের আগুন জ্বালায়, জানো, চুলোর আগুন দেয় ওটা দিয়ে। সো মহাকাল এবং মহাকালী, সাথে ভূত প্রেত পিশাচ আরও অনেক জিনিসপত্র আছে। তবে কাকচুরির জানা মানুষ তারাপীঠে এখন সম্ভবত আর নেই, ঠিক আছে। আমি গত বছর 2-1 মধ্যে আমি আর তারাপীঠ যেয়ে উঠতে পারিনি। তবে তারাপীঠ শ্মশান আর আগের মতো নেই সত্যি বলতে। তারাপীঠ শ্মশানে আগে ভয় লাগতো সত্যি বলতে গেলে, ভয় লাগতো মানে কি বলতো, অড়াটার জন্য। আর এখন অড়াটাই নষ্ট হয়ে গেছে। পঞ্চমুণ্ডি তলায় গেলেও অতটা কিছু মনে হয় না। কখনো কখনো একটু লাগে যে যখন ওই কি বলো না, আমাদের বামাখ্যাপা, যে হ্যাঁ বামাখ্যাপা বাবার ওই জায়গাটা বলতে পারো, বা ওই সাধনাস্থল যেটা ছিল, বা যেখানটাতে ওকে করেছে, ওই স্তূপটা যেটা আছে আর কি, ওই জায়গাটা ভালো লাগে, ভয় লাগে না। কিন্তু আগে ভয় লাগতো। আমি ছোটোবেলা একবার গেছি, মানে ছোটোবেলা আমার তো জ্ঞান আছে আমার, এরকম দেখি ছোটো ছোটো খুপড়ি বানিয়ে না, ওখানে 3-4 জন বসে বসে সাধনা করছে রাত্রেবেলা, কোনো আলো নেই, কিচ্ছু নেই। আর তারাপীঠে তখন তো ছিল না, যখনই ইলেকট্রিক চুল্লি বানানো হতো ইলেকট্রিক চুল্লি নষ্ট হয়ে যেত, হতোই না। তো এখন হয়েছে বোধহয়। তবে তারাপীঠ ভালো একটা জায়গা ছিল যেটাকে নষ্ট করে ফেলেছে। তবে বীরভূমের 2টো ভালো ভালো জায়গা আছে, আমি বলছি। বীরভূম বর্ধমানের মধ্যে কঙ্কালীতলা বলে একটা জায়গা আছে, এবং রটন্তী কালী মায়ের মন্দির। রটন্তী কালী মায়ের মন্দিরে অত লোকজন বেশি ভিড়ভাড় করে না, কিন্তু ওখানে পাওয়ার আছে, আমি এটা বুঝতে পেরেছি। এটা আমি দেখেছি আর কি, মানে দেখেছি বলতে আমি তো যাইনি, বাট দেখেছি প্লাস শুনেওছি। একবার যে এসো, খুব মানে ভালো লাগবে, খুব দিনের আলো থাকতে থাকতে যাবে, ভালো লাগবে, খুব সুন্দর নির্মল স্থান। আজকে একটা এনটিটি নিয়ে পডকাস্ট করার কথা ছিল, শেষটা বেশ ইন্টারেস্টিংভাবে আমাদের শেষ হলো। আমরা আশা করছি তোমার সাথে আরও পডকাস্ট করব। এই যে তোমার বেনারস যাওয়ার এক্সপিরিয়েন্সটা, সেটা তো আজকে অতটা এক্সপ্লোর করব। বেনারস বাকি আছে, হিমালয় পুরো বাকি, সেগুলো নিয়ে আমরা অবভিয়াসলি আলোচনা করব, আমি বলে রাখলাম আগে থেকে। একদম। সেখানে তোমার এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করো। বিশেষ করে বেনারস, হিমালয়, এগুলো তো স্পিরিচুয়াল স্থান, তো এখানের অনুভূতিগুলো আলাদাই, অসাধারণ। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা পরের এপিসোডে ডিসকাস করব অবশ্যই। আর থ্যাংক ইউ, তুমি এতগুলো এনটিটির বিষয়ে আমাদের আজকে বললে, প্লাস এই জিনিসগুলো বললে। আশা করছি আগামী এপিসোডে আবার আমরা ফাটিয়ে কিছু একটা তৈরি করবো। আবার হবে। হ্যাঁ, থ্যাংক ইউ।